গল্প প্রেমের লালন ছোঁয়া। লেখনীতে অনামিকা তাহসিন রোজা। অন্তিম পর্ব। নিশান জানত না সে কতক্ষণ ধরে এক দৃষ্টিতে শৈলীকে দেখছে। সময় যেন থমকে গেছে, আর তার সমস্ত মনোযোগ এখন শৈলীর ওপর আটকে আছে। বৃষ্টির ফোঁটাগুলো যখন শৈলীর গায়ে আছড়ে পড়ছিল, তখন সে একেবারে মুক্ত, একেবারে আনন্দিত। তার হাসিতে এক ধরনের মায়াবী ছোঁয়া, তার ভেজা চুলের চিকচিকে ভরা সৌন্দর্য নিশানকে এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে গেল। বৃষ্টির শব্দ, বাতাসের শীতল স্পর্শ, সব মিলিয়ে যেন নিশানের চারপাশের জগৎ এক নিমেষে মুছে গেল। কেবল শৈলী রয়ে গেল তার সামনে, যেন বৃষ্টিরই এক অংশ, এক নিখুঁত সৃষ্টি, যা আজকের এই মুহূর্তে নিশানের জন্যই এসেছে। নেশালো চোখে বিমুগ্ধ হয়ে সে শৈলীকে দেখতে লাগলো। তার ভিতর একটা স্রোত বয়ে যাচ্ছে, যেন কোনো এক দুর্নিবার টানে সে ধীরে ধীরে নিজের স্থিরতা হারাচ্ছে। নিশান একটা দীর্ঘ শ্বাস নিল, তারপর নিজেই খেয়াল করল কখন যেন ছাউনির নিচ থেকে এক পা বাড়িয়ে দিয়েছে বৃষ্টির মধ্যে। শৈলী প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন সে হাসতে হাসতে ঘুরে তাকালো, তখনই দেখতে পেল নিশান তার দিকে এগিয়ে আসছে। তার সেই গম্ভীর চোখে আজ অন্যরকম কিছু, যেন এই বৃষ্টিতে ভিজতে ভিজতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিশানের ঘন চুলের কিছু চুল ভিজে কপালে লেগে আছে, আর পানির ফোঁটাগুলো তার গালে গড়িয়ে পড়ছে। কি মারাত্মক সুন্দর সেই দৃশ্য! বৃষ্টিতে ভেজা অবস্থায়ও নিশান ভাই এত সুন্দর, এত আকর্ষণীয়। শৈলী বিস্মিত চোখে তাকিয়ে থাকল নিশানের দিকে, আর নিশান ধীর পায়ে তার খুব কাছে চলে এল। এতটাই কাছে এলো যে তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকল না, কেবল বৃষ্টি ছিল, আর দুজনের নিঃশ্বাসের মাঝে এক টুকরো অনুভূতির সেতু। নিশান কোনো কথা বলল না, শুধু গভীর দৃষ্টিতে শৈলীর দিকে তাকিয়ে থাকল, একেবারে মুগ্ধ হয়ে, নেশাগ্রস্তের মতো। নিশানের দৃষ্টি দেখে ঢোক গিলল শৈলী। এ কেমন ধারালো অস্ত্র! এভাবে কেউ তাকায়? শৈলী তৎক্ষণাৎ আবিষ্কার করল নিশান ভাই নিজের দৃষ্টি ফেলেই কাউকে খুন করে দিতে পারে। তবে নিশানের অভিব্যক্তি তো মোটেই চিন্তার নয়, সে তো মোহে ডুবে আছে, নেশায় ভাসছে। আর সেই নেশাগ্রস্ত মুহূর্তে, একেবারে আচমকা, নিশান কোনো চিন্তা না করেই এক ঝটকায় শৈলীকে নিজের দিকে টেনে নিল। হ্যাচকা টান দিয়ে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। হুড়মুড়িয়ে শক্তপোক্ত বুকের ওপর আছড়ে পড়ল শৈলী। বিস্ময় হা হয়ে গেল সেই, চোখ বড় হয়ে গেল মুহূর্তেই। নিশানের শক্তিশালী বাহু এক মুহূর্তও দেরি না করে তার কোর জড়িয়ে ধরল শৈলীর, যেন এই বৃষ্টি, এই মুহূর্তের ভেতর শৈলীকে চিরকাল ধরে রাখতে চায়। শৈলী নিশানের বুকের কাছে আটকে গেল, তার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে। শৈলীর চোখের পাপড়ি দিয়ে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। সেই ভার নিয়ে কোনো মতে চোখ তুলে নিশানের দিকে তাকালো শৈলী, তার ঠোঁট রীতিমতো কাঁপতে শুরু করেছে। অথচ কোনো রকম প্রতিক্রিয়া নেই নিশানের। সে একদম নির্লিপ্ততা ভঙ্গিতে শুধু তাকিয়েই রয়েছে। আচ্ছা, এভাবে তাকিয়ে থেকে কি সে সারা জীবন পার করে দিতে পারবে? হয়তো পারবে। নিশান ভাই। কাপা কণ্ঠ শৈলী, কিন্তু নিশানের চোখে তখনও সেই গভীরতা, সেই তীব্র অনুভূতি। তার হাতের বাঁধন একটুও শিথিল হলো না, বরং আরো শক্ত হলো, যেন এই মুহূর্তে সে শৈলীকে এক বিন্দু দূরেও যেতে দেবে না। হঠাৎ করেই মুচকি হাসল নিশান। শৈলী ভ্রু কুঁচকাল। নিশান এবার এক হাত দিয়ে শৈলীর মুখের উপর ছড়িয়ে পড়া ভেজা চুলগুলো সরিয়ে কানে গুজে দিল। কণ্ঠ খাদে নামিয়ে নিচু গলায় বলে উঠল, তোকে বলেছিলাম না এই বৃষ্টির সাথে হিংসা হবে আমার? অনেক হিংসে হচ্ছে। নিশানের স্বর এতটাই গাঢ় ছিল যে শৈলীর শ্বাস আটকে আসতে লাগল। জবাব দেয়ার মতো অবস্থা নেই। শৈলী নিশানের চোখে তাকিয়ে থাকল, কিন্তু সেই গভীর দৃষ্টি দেখে তার মনে হলো সে আর নড়তে পারবে না। নিশান তার কোমর শক্ত করে ধরে রেখেছে, আর তার নিঃশ্বাস শৈলীর কানের কাছে এসে গা ছমছমে অনুভূতি তৈরি করছে। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু সেই মুহূর্তে, যেন সবকিছু থমকে গেছে, শুধু নিশান আর শৈলী ছাড়া। নিশান পারল না। মোটেই পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। ভুলে গেল সে কথায় আছে। ভুলে গেল বৃষ্টির তীব্রতা। ভুলে গেল তারা এখন নদীর পাড়ে রয়েছে।
দেরি না করে আচমকাই শৈলীকে অবাক করে দিয়ে তার ঠোঁটজোড়া তীব্রভাবে আঁকড়ে ধরল নিশান। এই অতর্কিত হামলার তোপে কেঁপে উঠল শৈলী। চোখ বড় করল সহসাই। কিন্তু নিশান মোটেই পাত্তা দিল না। খেয়াল করল না তার হিমরূপার এই অবাক হওয়াটা। বরং খুব আদুরে ভঙ্গিতে এক শৈলীর গালে গলিয়ে দিয়ে পেছনে ঘাড় আঁকড়ে ধরল, ডুবে গেল আরো গভীরভাবে। এমনিতেই বৃষ্টি হচ্ছে। এই ঝমঝম বৃষ্টির মধ্যে নিশানের এমন পাগলামিতে প্রায় শ্বাস আটকে আসতে লাগলো শৈলীর। মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু নিশানের বাঁধনে সে যেন কেবলই গভীরে তলিয়ে যাচ্ছে। চোখের পলক ফেলতে ভুলে গেছে সে, এক মুহূর্তের জন্য তার পুরো শরীর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নিশানের হাত ক্রমশই শক্ত হয়ে এলো, তার আঙুল শৈলীর পেছনের ঘাড় ছুঁয়ে এক গভীর টান সৃষ্টি করল। এতক্ষণ যে হিমশীতল বৃষ্টির স্পর্শ শৈলীর শরীর ভিজিয়ে যাচ্ছিল, এখন সেটাও গনগনে আগুনের মতো মনে হচ্ছে তার কাছে। আবেশে কোনোমতে চোখ বুজল শৈলী। নিশান এতটাই গভীরে ডুবে গিয়েছিল যে চারপাশের বাস্তবতা তার জন্য বিলীন হয়ে যাচ্ছিল। বৃষ্টি ঝরছে, বাতাস বইছে, নদীর পানি স্রোতে কাঁপছে, কিন্তু নিশানের অস্তিত্বের পুরো দখল এখন কেবল একটাই শৈলী। একটু পর ধীরে ধীরে শৈলীর দেহ কেঁপে উঠল, শ্বাস নেয়ার জন্য ছটফট করল সে। ততক্ষণে নিশান অনুভব করল, সে সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছে। একটু থেমে শৈলীর ঠোঁট থেকে মুখ সরিয়ে আনল। কপালে কপাল ঠেকিয়ে দিল। কিন্তু তার হাত এখনো শৈলীর কোমর শক্ত করে ধরে আছে। তার চোখে নেশা, শ্বাস অস্বাভাবিক দ্রুত। শৈলী ভয় পেল। বড় বড় শ্বাস টেনে হাঁপাতে শুরু করল সে। কাপা গলায় কিছু একটা বলতে চাইল, কিন্তু নিশানের মুখের কাছে এসে গলা আটকে গেল তার। নিশান গভীর চোখে তাকিয়ে বলল, এই বৃষ্টি যদি আমাদের মুছে দেয়, তবে আমি চাই এই মুহূর্তটাই চিরস্থায়ী হোক। আবেশময় কণ্ঠে ডুবে গিয়ে শৈলী অনুভব করল, তার চারপাশে আর কিছুই নেই। শুধু তারা দুজন এই বর্ষণমুখর রাতে, নদীর পাড়ে, এক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। হঠাৎ করেই নিশান শৈলীর চোখের দিকে আবারও তাকালো। আদেশের মতো করা বাক্য ছুড়ে দিল সহসা। মৃগী রোগীর মতো হাত পা কাপালে চর লাগাবো শৈলী। ছোট বাচ্চাদের মতো ঢং করবি না। ইনডিরেক্টলি আমাকে সিডিউস করে নাটক করা বন্ধ কর। শৈলী বিস্ময় নিশানের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মুহূর্ত আগেও যে নিশান আবেশময় কণ্ঠে তার হৃদয় কাঁপিয়ে দিল, সেই একই নিশান এখন হুট করেই এমন গম্ভীর আর ধমকের সুরে কথা বলছে। লোকটা এমন হুট করে কিভাবে পাল্টে যেতে পারে? তার চোখ বিস্ফারিত হয়ে গেল, ঠোঁট খানিক ফাঁকা হয়ে রইল। কি বলছেন আপনি? শৈলী হতচকিত হয়ে গেল। নিশান ঠোঁটের কোণে এক চাপা হাসি ফুটিয়ে তুলল, কিন্তু তার চোখে ছিল সেই চিরচেনা কঠোরতা। ঠিকই বলেছি। তুই তো খুব ভালো করেই জানিস, আমি নিজেকে সহজে হারাই না। অথচ তুই বরাবর এমন কিছু করিস, যাতে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তারপর নিজেই আবার ভয় পাস, মৃগী রোগীর মতো হাত পা কাঁপাতে থাকিস। শৈলী ক্ষণিক থমকে গেল। এই নিশানকে সে খুব ভালো চেনে, যে একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তাকে টলানো কঠিন। কিন্তু আজ সে নিজেই তো নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল। শৈলী ঠোঁট কামড়ে মাথা নিচু করল। কিন্তু নিশান এত সহজে ছাড়ার পাত্র নয়। সে শৈলীর মুখের খুব কাছে এসে চাপা স্বরে বলল, শোন, শৈলী, তুই যদি এমন ঢং করতেই থাকিস, তাহলে একদিন সত্যিই এমন কিছু হবে, যেটা হয়তো আর থামানো যাবে না। শৈলীর গাল লাল হয়ে উঠল, বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? নিশান ঠোঁট বাঁকিয়ে বলল, না, সতর্ক করছি। কারণ আমি কিন্তু অন্যদের মতো নই, শৈলী। আমি যা চাই, সেটা ঠিক কিভাবে নিতে হয়, সেটা খুব ভালোই জানি। বৃষ্টির শব্দের মধ্যে নিশানের কণ্ঠ যেন বজ্রধ্বনির মতো মনে হলো শৈলীর কাছে। আপনার মতো ডিটারজেন্টের বস্তা আমি এই জন্মে দেখিনি। ইউ নো হোয়াট, আমার মনে হয় আপনার বাথরুমে স্থায়ী বসবাস করা উচিত। এই রাতের বেলা এমন মেসেজ দেখে ভ্রু কুঁচকে নিজের ফোনের দিকে আহাম্মকের মতো তাকালো আকাশ। লাইক সিরিয়াসলি, কোন হতচ্ছাড়ার এত বড় সাহস তাকে এমন মেসেজ দেয়ার? ঠিকমতো চোখ বুলোতেই আকাশ বুঝতে পারল এটা হতচ্ছাড়া নয়, হতচ্ছাড়ি। স্ক্রিনে ভেসে আছে ইন্দুরের নানি নামের সেভ করা নাম্বারটা। আকাশ মুখ কুঁচকে তাকিয়ে কিছুক্ষণ আকাশ কুসুম চিন্তা ভাবনা করল।
এরপর মুচকি হেসে নিজেও টাইপ করা শুরু করলো। ওহ তাই নাকি? আমার জন্মজন্মান্তরের পবিত্রতা তোমার মতো কোনো ঝিঙ্গালালা মনের মানুষ প্রশ্ন তুলবে, সেটা ভাবতে পারিনি ইন্দুর। কিন্তু যেহেতু তুমি আমাকে বাথরুমের স্থায়ী বাসিন্দা বানিয়ে দিয়েছো, আমি মনে করি তোমার উচিত আমাকে ভালো একটা সাবান গিফট করা, যেন তোমার মতো বাজে চিন্তা ধুয়ে ফেলতে পারি। মেসেজ টাইপ করেই রিমির নাম্বারে পাঠিয়ে দিল আকাশ। তারপর ফোনটা রেখে পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে রইল। কিছুক্ষণ পরপরই ফোন ভাইব্রেট করে উঠল। রিমির রিপ্লাই এসেছে। হাহ, আপনার জন্য বাথরুমের সব সাবান কম পড়ে যাবে। আসলে আপনাকে পদ্মা নদীর জলে ডুবিয়ে ধোয়া উচিত, যাতে আপনার গোয়ার্তুমি ধুয়ে যায়। আকাশ হাসি আটকাতে পারল না। মুচকি হেসে সেও রিপ্লাই দিল। বাহ, সাবান থেকে একেবারে পদ্মার জল। মানে তুমি বুঝতে পেরেছো আমার জন্য ছোটখাটো পরিষ্কার কাজ যথেষ্ট নয়, একেবারে পবিত্র করাই লাগবে। সত্যি বলছি, তোমার মতো ব্রিলিয়ান্ট মেয়ে আমি আর দেখিনি। ফোনের ওপাশে এখন নিশ্চিতভাবে রিমি রেগে গিয়ে দাঁত কিরমির করছে, এটা 100 ভাগ নিশ্চিত। আকাশের মুখে বিজয়ী হাসি ফুটে ওঠে। অথচ তাকে ভুল প্রমাণ করে দিয়ে রিমি এবার কয়েকটা রাগী ইমোজি দিয়ে বলল, এই জন্যই কখনো আপনার প্রেম হয়নি। আপনি একটা অসহ্য। এমনিতেও কোনো মানুষজাতের মেয়ে আপনাকে পছন্দ করবে না। আর আপনার মতো মাথামোটারা অবশ্য প্রেমের সংজ্ঞা জানে না। প্রথম লাইনটা দেখে রাগ হলেও শেষের কথাটা মাথায় লাগলো আকাশের। ঠোঁট প্রসারিত হলো। তার মানে আবারও সংজ্ঞা দেওয়ার সুযোগ এসেছে। নিজের সাহিত্যিক কবির পরিচয়টা আবারও প্রকাশ করার সুবর্ণ সুযোগ পেতেই 32 পাটি দাঁত বের করে হাসে আকাশ। রিমি হয়তো নিজেও জানে না আকাশের কাছে প্রেমের সংজ্ঞা জানতে চেয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। আকাশ বড় করে শ্বাস টেনে নিল। এরপর বিড়বিড় করে বলল, বিসমিল্লাহ। বলেই সে টাইপিং করা শুরু করলো প্রেমের এক মহাসংজ্ঞা। এই বেডি, তোর হাঁটুতে থাকা বুদ্ধিটা কাজে লাগিয়ে আমার কথা মনোযোগ দিয়া দেখ। শোন, প্রেম মানে হলো একটা নির্দিষ্ট মানুষের ঝগড়া সহ্য করার অসীম ক্ষমতা। প্রেম মানে হলো কারো বকবকানির ওপর গবেষণা করে ডিগ্রি অর্জন করা। প্রেম মানে হলো একটা মানুষ তোর চুলের স্টাইল থেকে শুরু করে মোজার রং পর্যন্ত খুঁত ধরবে, আর তুই হাসি মুখে শুনবি, কারণ তুই প্রেমে পড়ছুস। আবার ধর, প্রেম এক প্রকার ফাঁদ, যেখানে একবার পা দিলে তোর স্বাধীনতা বলে কিছু থাকবে না, শুধু হ্যাঁ আর তুমি ঠিক বলেছ বলার স্কিল বাড়বে। প্রেম হলো এমন একটা অনুভূতি, যেখানে রাগ করছি মানে আমাকে এখনই খুশি করো, আর তোমার সাথে কথা বলবো না মানে 10 মিনিট পরেই কল দাও। আর প্রেমের আসল সংজ্ঞা, প্রেম মানে হলো যখন তুমি রাত 3টায় অযথাই ভাববে, ও আজকে খেয়েছে তো। যখন তুমি কারো রাগ দেখেও হাসবে, কারণ সে রেগে থাকলে সবচেয়ে সুন্দর লাগে। যখন তুমি নিজের জেদ ভুলে শুধুমাত্র একটা হাসি দেখার জন্য সবকিছু করতে রাজি থাকো। তবে প্রেমের সবচেয়ে বড় সংজ্ঞা হলো, তুই যদি এখনো আমার এই এত বড় মেসেজ পড়ছস, তাহলে তুই নিজেও প্রেমের ব্যাপারে আগ্রহী, ইন্দুরের নানি। শো, আমাকে বলার কোনো অধিকার নেই যে আমি প্রেম বুঝি না। হাহ। মেসেজ শেষ করেই আকাশ হাসল। সে জানে রিমি এখন মুখ গম্ভীর করে ভ্যাবাচেকা খেয়ে বসে আছে, কিন্তু মনে মনে হয়তো একগাল হাসছে। হয়তো হ্যাঁ, হয়তো না। রিমিকে জব্দ করে এবার হাসল আকাশ। কারণ রিমি আর রিপ্লাই দেয়নি। কিছুক্ষণ রিমির মেমেজের জন্য অপেক্ষা করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল আকাশ। মনে মনে বেশ খুশি হলো সে। এমনিতেও কেন যেন এতক্ষণ ধরে খুব হতাশ আর মন খারাপ লাগছিল। অথচ এই ইন্দুরের নানির সাথে কথা বলে এখন একদম মনটা ফুরফুরে লাগছে। লুঙ্গি গুটিয়ে চিকনি চামেলি ডান্স দিতেও ইচ্ছে করছে। আহা, কি একটা অদ্ভুত পরিস্থিতি। ফোনটা হাতে নিল আবারও। আকাশ শুয়ে শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। রিমির রিপ্লাই আসছে না, অথচ সে অজান্তেই সেই মেসেজের অপেক্ষা করছে। ধুর, সে কেন এতটা এক্সপেক্ট করছে? কি এমন হলো? হঠাৎ করেই তার মাথায় এক অদ্ভুত প্রশ্ন এলো, রিমির সাথে কথা বলে তার এত ভালো লাগে কেন? সারাদিনের হতাশা, বিরক্তি, ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়। অন্য কেউ হলে এতক্ষণে সে বিরক্ত হয়ে যেত, অথচ রিমি উল্টো সে মনের মধ্যে একরকম অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এ কেমন অনুভূতি? আকাশ ঠোঁট কামড়ে ধরল।
সে অন্তত নিশানের মতো চাপা আর নিরামিষ না। খুব ভালোই বুঝদার সে। তার মানে কি সেনা না? ধুর, একদমই না। এটা প্রেম হতে যাবে কেন? সে তো প্রেম ভালোবাসায় কখনো যাবেই না। কিন্তু যদি সত্যিই করে। আকাশ ধপ করে বালিশে মুখ গুজল। ধুর, সে তো প্রেমে পড়ে গেছে। মিটমিট করে হাসছে রিমি। আকাশকে মেসেজের রিপ্লাই না দিলেও মেসেজগুলো আবারও পড়ে খুব হাসি পাচ্ছে তার। সত্যি, এই লোকটা কি পাগল নাকি? বড় মামার কাছ থেকে একটা খুশির খবর নিয়ে এসে মিমি কেবলই ঘরে ঢুকলো। চোখে মুখে খুশির জোয়ার। কিন্তু ঘরে ঢুকেই রিমিকে ফোনে মুখ লুকিয়ে মিটিমিটি হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকালো মিমি। এগিয়ে এসে বিছানায় ধূপ করে বসল। এই রিমি। সংবিত ফিরে পেয়ে স্বাভাবিক হলো রিমি। মেকি হেসে বলল, কিরে তুই, এখন বল। মিমি এবার সন্দিহান কণ্ঠে বলল, হাসছিলি কেন? রিমি আমতা আমতা করে বলল, না রে এমনিতেই। আর বলিস না, ওই আকাশ আছে না। হি ইজ রিয়েলি আ ফানি গায়। খুবই পাগল জানিস। ওনার কথাবার্তা শুনলে তুইও না হেসে পারবি না। বলে আবারও হাসতে শুরু করল রিমি। মিমি এবার ঠোঁট বাঁকিয়ে হাসল। চোখ সরু করে বলল, বাহবা, শেষে তুইও প্রেমে পড়লি। চমকে গেল রিমি। মুখের হাসিটা দুম করে উধাও হয়ে গেল তার। স্তম্ভিত হয়ে বলল, কি বলছিস? বিছানার উপর পা উঠিয়ে বসল মিমি। নির্লিপ্ততা ভঙ্গিতে বলে উঠল, যা বলছি ঠিকই বলছি। না হলে ভাবা যায়, যেই বোন আমার সবসময় ছেলেদের থেকে 100 হাত দূরে থেকেছে, সেই বোন একটা ছেলের সাথে মেসেজেও কথা বলছে, মিটিমিটি হাসছে। বিষয়টা বেশ চিন্তার। মিমির কথা শুনে বিষম খেল রিমি। থেমে থেমে বলতে থাকলো, আরে না, কি যে বলিস। ভুল ভাবছিস মিমি। বিষয়টা তেমন না। আসলে, বুঝেছি। থাক। রিমির কথার গতি থমকে গেল। আসলে কি? সত্যিই কি তেমন কিছু না? সে তো শুধু আকাশের সাথে মেসেজে কথা বলে। হাসে। খোঁচা দেয়। আকাশও তাকে খোঁচায়। এই তো। নিশান গ্রামে যাওয়ার পর থেকেই প্রায় কথা হয় আকাশের সাথে। কিন্তু তার এত হাসি কেন? কেন সে আকাশের কথা মনে করে নিজের অজান্তেই মুচকি হাসে? কেন সে অন্য কেউ নয়, বরং আকাশের মেসেজের অপেক্ষা করে? মিমি তখনও তাকে সন্দেহভরা চোখে দেখছে। রিমি মুখ সরিয়ে অন্যদিকে তাকালো। বুকের মধ্যে কেমন যেন একটা চাপ চাপ অনুভূতি হচ্ছে। না, সে প্রেমে পড়েনি। অসম্ভব। সে কি এত সহজে প্রেমে পড়ার মানুষ? তবে কেন আকাশের সাথে কথা বলে এত ভালো লাগে? বুকের মাঝে কেমন যেন একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। নিজের ভাবনাতেই হতভম্ব হয়ে গেল রিমি। মিমি এবার ওর অবস্থাটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, আচ্ছা এসব পরে ভাবিস বয়েন। এখন আমার কথা একটু শোন। একটা ঝাক্কাস খবর আছে বুঝলি। রিমি উৎফুল্লিত হলো। কি খবর? মিমি এবার মুচকি হেসে বলতে থাকলো, নিশান ভাই আর শৈলীপু বিয়ে করে ফেলেছে। বড় মামি নাকি মামাকে বলেছে যাতে শৈলীপু আর নিশান ভাইকে ফিরিয়ে আনে। মামি নাকি শৈলীপুকে মেনেও নিয়েছে। আর খুব তাড়াতাড়ি ওরা বাড়িতে ফিরেও আসবে। রিমি চোখ বড় বড় করে চেয়ে রইল। কি? সে চমকে উঠে বিছানা থেকে প্রায় লাফিয়ে পড়ল। মানে কি তোর? নিশান ভাই আর শৈলী আপু বিয়ে করেছে? কবে? কোথায়? কখন? কিভাবে? আমি কিছুই জানি না। মিমি ঠোঁট চেপে হাসল, যেন এই রিয়েকশনটাই প্রত্যাশিত ছিল। আসলে তুই তো তখন ব্যস্ত ছিলি তোর ডিটারজেন্ট পাউডারের সাথে মেসেজে মেসেজে রোমান্স করতে। তাই বুঝতেই পারিসনি, বাইরের দুনিয়ায় কত বড় ঘটনা ঘটে গেছে। রিমি এবার একদম ফুঁসে উঠল। চুপ কর তো। বাজে কথা বলবি না। তোর কথার কি মাথামুন্ডু কিছু বুঝতে পারছি না। মিমি এবার আর না হেসে পারল না। আসলে বড় মামি নিজেই মামাকে বলেছেন যে শৈলীপুকে মেনে নিয়েছেন। উনার নাকি আর কোনো আপত্তি নেই। রিমি এবার স্তব্ধ হয়ে গেল। এতদিনের ঝগড়া, মানবিমান, শৈলী আপুর কষ্ট সব মিলিয়ে এই একটা ব্যাপারই তো চেয়েছিল সবাই। নিশান ভাই আর শৈলী আপু একসাথে থাকুক, সুখে থাকুক। সে একটু চুপ থেকে ধীরে ধীরে বলল, তাহলে ওরা বাড়ি ফিরে আসবে? মিমি চোখ টিপে বলল, হ্যাঁ রে বইন, একদম রাজকীয়ভাবে ফিরবে। এদিকে সবাই তো খুশিতে দিশেহারা। মাও শুনে খুব খুশি হয়েছে। রিমির ঠোঁটে একগাল হাসি ফুটে উঠল। ওয়াও! এটা তো সত্যি ঝাক্কাস খবর ভাই। কিন্তু রিমি এটা বুঝল না যে আকাশ তাকে কিছু কেন বলল না। অন্তত আকাশ তো এইসব বিষয়ে জানার কথা।
রাত গভীর হয়েছে। ঘড়ির কাঁটা এখন 12টার কাছাকাছি। ঝুম বৃষ্টি থেমে গেছে কয়েক ঘন্টা আগেই, কিন্তু তার স্পর্শ এখনো রাতের বুকে জড়িয়ে আছে। ভিজে আঙিনায় জমে থাকা পানিতে চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ে, যেন কাচের টুকরো ছড়ানো। গুমোট গন্ধ ভেসে বেড়ায় বাতাসে, মাটি থেকে উঠে আসা সেই স্নিগ্ধ তৃষার ঘ্রাণ, যা বৃষ্টির পরেই কেবল জাগে। গাছের পাতায় আটকে থাকা ফোঁটাগুলো মাঝে মধ্যেই টপকে পড়ে, শব্দ হয় ঠিক যেন কাঠবিড়ালির নরম পায়ের ডগা শুকনো পাতায় পড়ার মতো। দূরে কোথাও ব্যাঙের ডাক ভেসে আসে, আর নালার জলে ভেসে বেড়ায় পচা জুঁই ফুলের একটা পাপড়ি, যা কালো জলের উপর সাদা দাগের মতো। বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা বাল্যটা মাঝে মধ্যে জ্বলে উঠে, তারপর আবার ম্লান হয়ে যায়, যেন রাতের নিঃশ্বাস নেওয়া। রাস্তায় একফালি আলো পড়ে আছে ভেজা ইটের গায়ে, সেখানে জলের ধারা এখনো টপ টপ করে নামছে ছাদের কার্নিশ থেকে। এই রাতের নীরবতা কানে বাজে ঠিক যেন কেউ কানে কানে বলছে কোনো গোপন কথা, কোনো সতর্কবার্তা। বৃষ্টি ভেজা বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে হাত বুলিয়ে যায় গালে, ঠান্ডা আর একটু কাঁপুনি দিয়ে। নিশানের কথা মিথ্যে হয়নি। শৈলীর সত্যি সত্যিই জ্বর চলে এসেছে। সেই সময়ে নদীতে বেশ সুন্দর একটা সময় কাটানোর পর তারুণ বাড়িতে ফিরে এসেছে। বাংলোতে ফিরে আসার সময় রাস্তাতেই শৈলীর মাথা ব্যথাটা শুরু হয়েছিল। খুব ক্লান্ত হয় তখনই রিকশাতেই নিশানের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল সে। নিশান প্রথমে বুঝতে না পারলেও ঘরে কোলে এনে শুইয়ে দেওয়ার পর কপালে হাত রেখে নিশ্চিত হয়ে যায় যে শৈলীর জ্বর এসেছে। শুধু জ্বর নয়, বেশ তীব্র মাত্রার জ্বর। সাথে সাথে রাগ হয় নিশানের। সে জানতো এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসা নিশ্চিত। এখন তার সত্যি সত্যি শৈলীকে বরফ গোলানো পানিতে ডুবিয়ে রাখতে ইচ্ছে করছে। নিশানের চোখে রাগ আর উদ্বেগের এক অদ্ভুত মিশেল। শৈলীর কপালে হাত রাখতেই আঙুলগুলো জ্বলে উঠল। তাপমাত্রা যেন আগুনের স্পর্শ। এতবার বললাম বৃষ্টিতে ভিজিস না। কথা শুনেছিলি। এবার বুঝবি। ফিসফিস করে বলে ওঠে নিশান, দাঁত কামড়ে ধরে। কিন্তু এখন রাগ করার সময় নয়। জ্বর তো ইতোমধ্যেই শৈলীর দেহে দাবাদাহ নিয়ে বসেছে। ঘরটার ভেতর এখনো বৃষ্টির গন্ধ। মেঝেতে শৈলীর ভেজা চুলের গুচ্ছ ছড়ানো, আর তার শ্বাস প্রশ্বাস ভারী, উত্তপ্ত। নিশান দ্রুত বাথরুমে ঢুকে ফেস্ট কাপড় খুঁজতে থাকে, কিছু নেই। শেষমেশ নিজের সুতি গামছাটাই বেছে নেয়। ঠান্ডা পানির নলটা খুলে দেয়, ঠান্ডা পানিতে ভিজিয়ে গামছাটা নিংড়ে নেয়, ভাঁজ করে ঠোঁটে চেপে ধরে। এরপর দ্রুত বিছানায় শৈলীর পাশে এসে নিশান হাঁটু গেড়ে বসে। ভেজা কাপড়টা শৈলীর কপালে রাখে। গরম শরীরে ঠান্ডার স্পর্শ লাগামাত্র শৈলী অস্ফুট একটা শব্দ করে, কপাল কুঁচকে ফেলে। নিশান শৈলীর চুলে হাত গলিয়ে দেয়, ধীরে ধীরে স্ক্যাল্প ম্যাসাজ করতে থাকে। মাথা ব্যথাটা কমানো দরকার। বৃষ্টি ভেজা রাত এখনো নিঃশব্দ। জানালার গ্রিলে জমে থাকা ফোঁটাগুলো মাঝে মধ্যে টপকে পড়ছে। দূরের বিদ্যুতের খুঁটিতে সেই বাল্যটা আবার জ্বলে উঠে, নিশানের ছায়াকে বাড়িয়ে দেয় শৈলীর উপর। মনে হয় রাত নিজেই সাক্ষী হয়ে আছে এই মুহূর্তের। কিছুক্ষণ পর নিশান তীক্ষ্ণ দৃষ্টিতে শৈলীর দিকে তাকায়। তার গালে জ্বরের লালিমা ফুটে উঠেছে, শ্বাসের গতি অস্থির। আলমারির দিকে ছুটে যায় নিশান, দরজাটা টেনে খুলে একগাদা কাপড়ের ভিড় থেকে পুরনো একটি নরম কম্বল বের করে। সেটা হাতে নিয়ে নাকের সামনে ধরে। গন্ধ পায় ন্যাপথলিনের ঝাঁঝ আর একটু সাবানের সুবাস। ফিরে এসে শৈলীর শিয়রের পাশে বসে একটু থমকে যায় নিশান। তারপর ধীরে ধীরে কম্বলটা খুলে ওর কাঁপুনিভরা শরীরে জড়িয়ে দেয়। কম্বলের কোণাগুলো গুছিয়ে দেয় গলার কাছে, যেন ঠান্ডা বাতাস একটুও ঢুকতে না পারে। শৈলীর কপালে এখনো জলপট্টি, কিন্তু তাপমাত্রা নামার কোনো লক্ষণ নেই। শৈলীর দিকে কিছুক্ষণ ব্যথাতুর নয়নে তাকিয়ে থাকল নিশান। এখন কি করবে সে? এই এত রাতে তো ডক্টরও পাবে না। পরিচিত কোনো ডক্টরকে কল করারও কোনো সুযোগ নেই। রসারিকা, যিনি তালুকদার বাড়ির ফ্যামিলি ডক্টর, তিনিও কানাডা গিয়েছেন। নিশান ধৈর্য ধরে শ্বাস ফেলল। এরপর দেরি না করে একদম রান্নাঘর থেকেই একটা বাটিতে বরফ গোলানো পানি নিয়ে এসে বিছানায় বসে পড়ল। শৈলীর কপালে রেখে দিল ভেজা গামছাটা। খানিক সময় বাদে উল্টেও দিল। কিছুক্ষণ পর হঠাৎ শৈলীর ঠোঁট কেঁপে উঠল, ভ্রু কুঁচকে গেল। নিশান গামছাটা সরিয়ে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। এগিয়ে গেল খানিক। আদুরে কণ্ঠে বলল,
শৈলী, ঠিক আছিস? খারাপ লাগছে? না। আরো কিছু বলবে কি না ভাবার আগেই শৈলী ফিসফিস করে বলে উঠল, আপনি এমন কেন করেন নিশান ভাই? নিশান ভ্রু কুঁচকালো। হুম, আমি আবার কি করলাম? শৈলীর কপাল আরো কুঁচকে গেল, যেন রাগে ফুঁসছে। ঠোঁট নড়ে, কিন্তু শব্দগুলো অস্পষ্ট। কেমন যেন কান্নাজড়ানো কণ্ঠে বলল মেয়েটা। সারাক্ষণ বোকাঝকা ধমক দেন আমাকে। কেয়ার করেন না একটুও। নিশান এবার মুচকি হাসল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ওহ তাই নাকি? কেয়ার করি না? শৈলী আবারও ফিসফিস করে বলে উঠল, উহু, একটুও না। আমি থাকবো না আপনার সাথে। বাপের বাড়ি চলে যাব। এ বছরের সেরা কৌতুকটা মাঝরাতে শুনল যেন নিশান। চেহারাটা এমন বানালো যেন কেউ তাকে মঙ্গল গ্রহে উড়ে উড়ে যেতে বলেছে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল নিশান, বাপের বাড়ি যাবি? বেশ ভালো কথা, কিন্তু শৈলী, আনফরচুনেটলি তোর তো বাপের বাড়ি নেই। তোর শ্বশুর বাড়িটাই তো তোর বাপের বাড়ি। এবার ফুপিয়ে কেঁদে উঠল শৈলী, বদ্ধ চোখের পাতা কুঁচকে গেল। যেন শৈলী এ কথা শুনে খুব বেশিই কষ্ট পেয়ে গেছে। নাক টেনে বলতে থাকলো, আমার বাপের বাড়ি নেই। আমি কোথায় যাব? কেউ আমায় কেয়ার করে না। আমি আপনার সাথে ঝগড়া হলে কোথায় যাব? উগান্ডায় যাস। বলেই ফোঁস করে শ্বাস ফেলে নিশান। সে এবার নিশ্চিত হলো যে শৈলী ঘুম এবং জ্বরের ঘোরে এসব উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু নিশানের ভালোই লাগছে। খুব একটা মন্দও নয় বটে। শৈলী মাথা নাড়ল। এবার কপাল কুঁচকে চোখ বুজে ফিসফিস করল, আমার এত জ্বর, মাথা ব্যথা করছে, এত কষ্ট হচ্ছে, অথচ তুমি শুধু রাগ করছেন কিন্তু ভালোবাসেন তো, তাই না? নাকি সেটাও না? আপনি আমায় ভালোবাসেন না? নিশানের হাসিটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর কোথাও ধাক্কা লাগলো যেন। সেই কিছু বলবে কি না ভাবার আগেই শৈলী ফিসফিস করে বলে উঠল, একটু জড়িয়ে ধরুন না। ঠান্ডা লাগছে। নিশান থমকে গেল। শৈলীর কণ্ঠ কাঁপছে, কিন্তু কথাগুলো যেন ঠিক হৃদয়ের গভীর থেকেই বেরিয়ে আসছে। নিশান কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। তারপর মৃদু হাসল। এতদিন তো আবদার করিসনি। এখন জ্বরের ঘোরে ঠিকই মুখ দিয়ে খই ফুটছে। সাবাস। আগে বলবি না? আগে জানলে তোকে ঠান্ডা পানির তলে ডুবিয়ে রেখে হলেও জ্বর আনাতাম। শৈলী একটুও সাড়া দিল না, যেন ঘুমের ভেতরেই কথাগুলো বলে গিয়ে ক্লান্ত হয়ে আবারও চুপ হয়ে গেছে। নিশান একপাশে মাথা কাত করল, কপালের ঠিক মাঝখানে আলতো করে হাত রাখল। জানি না এসব উল্টোপাল্টা কথা জ্বর নামলে আবার মনে থাকবে কিনা। তবে মনে না থাকলেও সমস্যা নেই, মনে করিয়ে দেব। এই বলে নিশান শৈলীর কপালে আবার ঠান্ডা জলপট্টিটা রাখল। কিন্তু এবার ওর ঠোঁটে লুকানো হাসিটা আর লুকিয়ে থাকল না। নিশান শৈলীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার মুখে জ্বরের ছাপ, চোখের কোণ ভিজে, ঠোঁট কেঁপে কেঁপে যাচ্ছে। এতক্ষণ মজা নিচ্ছিল সে, কিন্তু এখন আর পারছে না। শৈলী অসহায়ভাবে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। জড়িয়ে ধরার জন্য আবদার করেছিল। নিশানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে আর দেরি করল না। ধীরে ধীরে বিছানায় উঠে শৈলীর পাশে শুয়ে পড়ল। তারপর খুব সাবধানে, কোমলভাবে শৈলীকে নিজের বুকে টেনে নিল। সাথে সাথে আবিষ্কার করল মেয়েটার সারা শরীর তাপে চলছে। শৈলী নিশানের শরীরের উষ্ণতায় একটু নড়েচড়ে উঠল, তারপর নিঃশ্বাস ফেলে গুটিসুটি মেরে ওর কাছে আরো ঘেঁষে এল। নিশানের বুকের সাথে ওর কপালটা লেগে রইল। নিশান শৈলীর ঠান্ডা হাত দুটো ধরে নিজের হাতের ভেতর ঢুকিয়ে নিল, হাত বুলিয়ে ওর শরীরটাকে উষ্ণ করতে লাগলো। এই যে চালের বস্তা, এখন গরম লাগছে। ঠান্ডা কমেছে। নিশান ফিসফিস করে বলল। শৈলী কোনো উত্তর দিল না, শুধু নিশানের বুকের কাছে মুখ গুজে নিল। ছোট ছোট শ্বাস ফেলছে সে। নিশান হেসে ফেলল। একটা হাত ওর চুলের মধ্যে চালিয়ে দিল, আঙুল দিয়ে আলতো করে ম্যাসাজ করতে লাগলো। শৈলীর নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নিশান নিচু গলায় বলল, সুস্থ ছিলি যখন মুখ ফুটে বলতে পারলি না, এখন জ্বর বাঁধিয়ে আদর চাইছিস। মামা বাড়ির আবদার না। শখ কত। যাই হোক, বেশ করেছিস। যত ইচ্ছে আদর নিবি, কিন্তু আগে ঠিক হয় যা। শৈলী ওর বুকের কাছে আরো শক্ত হয়ে নিজেকে জড়িয়ে নিল। নিশান শৈলীর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল, তারপর কপালের জলপট্টিটা সরিয়ে নিয়ে ওর কপালে হাত রাখল। তাপমাত্রা একটু কমেছে, কিন্তু এখনো গরম।
আর একটু সময় লাগবে, নিশান বিড়বিড় করে বলল। কিন্তু ভয় নেই, আমি তো আছি। তোর প্রিয় ধমক দেওয়া লোকটা কোথাও যাবে না। শৈলী নিশানের বুকের ভেতর আরো ছোট হয়ে এল, নিশানের শার্টের কাপড়টা মুঠো করে ধরে থাকলো। নিশান মুচকি হেসে ওর কপালের ওপর আরেকবার আলতো করে চুমু দিল, হাত দিয়ে ওর পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরে এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানালার কাছে ফোঁটা জমছে, কিন্তু নিশানের বাহুর ভেতরে শৈলী তখন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম আশ্রয় আছে। সকালের আলো আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকছে, এখন আর বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। জানালার ফাঁক দিয়ে উজ্জ্বল সোনালি আভা ছড়িয়ে পড়ছে বিছানায়। নিশান ধীরে ধীরে চোখ খুলল। শরীরটা অদ্ভুতভাবে ভারী লাগছে, কারণ শৈলী তো এখনো ওর বুকের ওপর ছোট্ট শিশুদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কোনো জগতের চিন্তা নেই তার মাঝে। নিশান ঘুম ঘুম চোখে শৈলীর দিকে তাকালো। মেয়েটা গভীর ঘুমে, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। জ্বর কিছুটা কমেছে মনে হচ্ছে, কিন্তু মুখের লালিমা এখনো পুরোপুরি যায়নি। নিশান নিজের একটা হাত দিয়ে শৈলীর চুল সরিয়ে কপালে আলতো করে ছোঁয়াল। তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই কম। নেই বললেই চলে। এখন শুধু মেডিসিন নেয়া প্রয়োজন। নিশান হালকা শ্বাস ফেলল, যেন অনেক বড় কোনো যুদ্ধ জিতে এসেছে। তারপর ধীরে ধীরে শৈলীর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত নিষ্পাপ লাগছে মেয়েটাকে, যেন গত রাতের সব কান্না, অভিমান আর জড়ঘরের আবোলতাবোল কথা কোনো জাদুর মতো উড়ে গেছে। কিন্তু নিশান জানে ওর বলা কথাগুলো শুধু জ্বরের ঘোরেই ছিল না, ওগুলো ছিল মনের গভীরের জমে থাকা সত্যি অনুভূতি। আর ওই একই কথা ওকে এখন শোনানো হলে এমন করবে যেন লাজুক পাতা জীবনে কখনো এই কথা শুনেনি, সে লজ্জায় মাটির নিচে ঢুকে যাচ্ছে। একটু নড়তে যেতেই শৈলী অস্ফুট একটা শব্দ করে আরো শক্ত করে নিশানের শার্টের কাপড় মুঠো করে ধরল। নিশান কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ফিসফিস করে বলল, আর কতক্ষণ এমন করে ধরে রাখবি, চালের বস্তা? শৈলী ঘুমিয়েই ফিসফিস করে বলল। আবার বকাঝকা। নিশান এবার হেসে ফেলল। শৈলীর চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে বলল, বকাঝকা করতেই হবে, নয়তো আমার আদরের শৈলী তো আর সব সময় আবদার করে আদর চাইবে না, অপেক্ষা করবে না। আমার আদর কি এতই সস্তা নাকি? শৈলী চোখ বদ্ধ রেখেই মুখ কুঁচকে ফেলল। এখনো ঘুমই ভাঙেনি ওর। সকালের আলো আরো উজ্জ্বল হয়ে এলো, পাখির ডাক শোনা যাচ্ছে বাইরে। নিশান একটু বাঁক নিল, শৈলী যেন আরামদায়কভাবে শুয়ে থাকে। ওর দিকে তাকিয়ে হালকা গলায় বলল, শৈলী, উঠবি না? দেখ, সকাল হয়ে গেছে। শৈলী কুকড়ে আরো ওর দিকে সরে এলো, চোখ না খুলেই বিড়বিড় করল, উফ, আমি সকাল পছন্দ করি না, আপনি আরেকটু থাকুন তো এভাবে। অবাক হয়ে যায় নিশান। তুই কবে থেকে এমন কথা বলতে শিখলি? বিড়বিড় করে আওড়ালো শৈলী। যবে থেকে আপনার সাথে আছি আর। নিশান এবার সত্যি সত্যি হেসে দিল। সকাল, আলো, পৃথিবী, সবকিছু থেমে থাকুক, কিন্তু এই মুহূর্তটা যেন আর না শেষ হয়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আর? শৈলী মিনমিন করেই আধো গলায় বলে উঠল, আর যবে থেকে আপনি আমায় আদর করেছেন। নিশানের হাসিটা একটু থমকে গেল। সে শৈলীর মুখের দিকে তাকিয়ে রইল, মেয়েটা এখনো চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোণায় অদ্ভুত একটা মিষ্টি অভিমানী ভাব। নিশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে সুস্থে হাত বাড়িয়ে শৈলীর কপালে আলতো করে ছোঁয়াল। আহারে, তাহলে তুই এতদিন ধরে শুধু অপেক্ষা করছিলি, তাই না? আগে বলবি না? শৈলী নড়ল না, শুধু একটু সরে নিশানের আরো কাছে গেল। নিশান মৃদু হাসল। তাহলে কি এখন থেকে রোজ সকালে এমন করেই আদর চাইবি, চালের বস্তা? শৈলী এবার চোখ খুলল, কিন্তু গাল লাল হয়ে গেছে। এই লোকটা নতুন ডাকনামটা কোথা থেকে আমদানি করলো কে জানে। কোন অ্যাঙ্গেল থেকে তাকে চালের বস্তার মতো দেখতে ভেবে পেল না শৈলী। মুখ গুজে নিশানের বুকে চাপা স্বরে বলল, আপনি আবার শুরু করলেন? নিশান মজা পেল। একটু ঝুঁকে শৈলীর কানের কাছে ফিসফিস করল, শুরু তো তুই করেছিস, শৈলী। শৈলী এবার সত্যি সত্যি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু নিশান ওকে ছাড়ল না। বরং ওর হাতটা নিজের হাতে নিয়ে আঙুলের ফাঁকে ফাঁসিয়ে ধরে বলল, বুঝলি তো, আমি কিন্তু একবার যা পেয়ে যাই, তা সহজে ছাড়ি না। শৈলী মুখ নামিয়ে রাখল, কিন্তু নিশান টের পেল ওর ঠোঁটের কোণে লুকোনো একটা ছোট্ট হাসি।
সকালের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু নিশান শৈলীর জন্য এখনো সময়টা থমকে আছে, যেন এই মুহূর্তটা একটু বেশি সময় নিয়ে তাদের ঘিরে রেখেছে। হঠাৎ করেই কিছু একটা মনে পড়ল নিশানের। শৈলীকে সাথে সাথে বুক থেকে আলতো করে সরিয়ে দিল। শৈলী আধো আধো চোখ খুলল। নিশান এবার উঠতে উঠতে বলল, ওঠ শৈলী, যা ফ্রেশ হয়ে আয়। তারপর টেবিল থেকে ফোনটা নিয়ে শৈলীকে দিয়ে বলল, ধর, ফ্রেশ হয়ে এসে শুয়ে শুয়ে রিলস দেখ। রেকর্ডিং ক্লাসগুলো তো আর করবি না। আমি তোর জন্য নাস্তা বানিয়ে আনছি। শৈলী প্রথমে একটু অবাক হলো নিশানের কথা শুনে। ঘুম জড়ানো গলায় বিড়বিড় করল, আপনি নিজে নাস্তা বানাবেন? নিশান হাসল, শৈলীর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, হুম, তো আমার বউয়ের জন্য একটু কষ্ট করা যাবে না? গতকালকেও তো বানিয়েছি। শৈলী লজ্জায় আর কিছু বলল না, শুধু ফোনটা নিয়ে ধীরে ধীরে উঠে গেল বাথরুমের দিকে। নিশান তখন রান্নাঘরের দিকে এগোলো, মনে মনে ভাবল, শুধু নাস্তা না, আজ ওর জন্য একটু স্পেশাল কিছু করব। শৈলী ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল। প্রথমে মনে হলো নিশানি হয়তো কিছু ভুলে গেছে, কিন্তু স্ক্রিনে নাম দেখে মুহূর্তেই শৈলীর মুখটা গম্ভীর হয়ে গেল। বড় মা কল করছে। অবাক হলো শৈলী। কেন জানি ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে কল রিসিভ করলো। হ্যালো বড় মা, কেমন আছো? ওপাশ থেকে খাদিজা তালুকদারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। খুব মজা লাগছে তাই না? শৈলী ঠোঁট ভিজিয়ে বলল, মানে মানে বুঝিস না। শৈলীর বুক কাঁপতে শুরু করলো। খাদিজার তীক্ষ্ণ কণ্ঠস্বরটা একদম বুকে গিয়ে তীরের মতো বিঁধছে। খাদিজা তালুকদার এবার কঠোরভাবে গলা উঁচিয়ে বলে উঠল, আমার ছেলেটাকে ছিনিয়ে নিয়ে খুব মজা লাগছে তোর। খুশি তুই? ঠোঁট কামড়ে ধরল শৈলী। চোখ দুটো ছলছল করা শুরু করলো। কোটর ভর্তি হলো অশ্রুকনা দ্বারা। শৈলীর গলা শুকিয়ে গেল। নিশান যে রান্নাঘরে, সেটাও যেন ভুলে গেল এক মুহূর্তের জন্য। ফোনের ওপাশ থেকে খাদিজা তালুকদারের তীক্ষ্ণ কণ্ঠস্বর ধাক্কা দিচ্ছিল ওর বুকে। শৈলী কাপা গলায় বলল, তুমি কি বলছো, বড় মা? আমি কাউকে ছিনিয়ে নিইনি, বিশ্বাস করো। খাদিজা তালুকদার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, কি অভিনয় রে তোর! নিশান্ত আমার ছেলে, তুই কি করলি? ওকে আমার থেকে সরিয়ে নিলি। তোর জন্য আজ ওর সংসার আলাদা, জীবন আলাদা। তুই কি ভাবিস এটা আমি মেনে নেব? শৈলী শক্ত হয়ে বসার চেষ্টা করল। তার হাতের তালু ঘামতে লাগল। নিশান ভাই তো তোমাকে ছেড়ে যায়নি, বড়মা। উনি তো এখনো তোমার মতো করেই তোমাকে ভালোবাসে। চুপ! খাদিজা তালুকদার কথা বলে যেতে দিল না শৈলীকে। নিশানকে তুই বদলে দিচ্ছিস, বুঝিস? ও এখন আমার কথা শুনে না, আগের মতো ফোন করে না, তোর দিকেই শুধু ছুটে যায়। তোর মতো একটা মেয়ে কি করে আমার ছেলের মাথা ঘুরিয়ে দিল, সেটাই বুঝতে পারছি না। সব বুঝতে পারছিস? শৈলীর চোখ ভিজে উঠল। নিশান কি সত্যিই বদলে গেছে? নাকি এটা শুধু বড়মার দৃষ্টিভঙ্গি? ফোনের ওপাশ থেকে এবার খাদিজা তালুকদারের স্বর একটু নরম হলো, কিন্তু তার মধ্যেও কঠোরতার ছাপ রয়ে গেল। আমি কিছু বলবো না, শৈলী। কিন্তু একটা কথা মনে রাখিস, মা যখন চাইবে, তখন ছেলেকে নিজের কাছে নিয়ে নিতেও জানে। শৈলী কান্না আটকে বলল, হুম। শৈলী নিঃশব্দে চোখের জল ফেলছে, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। এতদিন ধরে যে ভয়, যে দুশ্চিন্তা ওর মনের কোণে গোপনে বাসা বেঁধেছিল, সেটা কি সত্যিই সত্যি হয়ে গেল। কিন্তু ঠিক তখনই খাদিজা তালুকদারের গলা বদলে গেল। আগের মতো কঠোর নয়, বরং এক অদ্ভুত আবেগ মিশে আছে তাতে। হঠাৎ করেই এবার খাদিজা তালুকদার অন্যরকম কণ্ঠে বলতে শুরু করলেন, কি জাদু করলি বল তো শৈলী? শৈলী চমকে উঠল। খাদিজা তালুকদারের কণ্ঠস্বর তীক্ষ্ণ নয়, রাগীও নয়, বরং ভারী। যেন এক বুক অভিমান জমে আছে সেখানে। নিশানকে তো জাদু করেছিস, তাই না? সাথে পুরো পরিবারকেও। কি চাস তুই? হ্যাঁ, তিলে তিলে আমার ছেলেকে এমনভাবে নিজের মায়ে জোড়ালি যে সাথে আমাকেও জোড়ালি। আমি তোকে ঘৃণা করতে চেয়েছিলাম, তোকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, শৈলী। এখন কি হয় জানিস? তোর নিষ্পাপ মুখটা চোখ বন্ধ করলেই দেখতে পাই। নিশানের পর কোনো সন্তান হয়নি আমার। একটা মেয়ে নেই আমার। এখন তুইও চলে গেলি।
গেলি তো গেলি, আমার ছেলেটাকেও নিয়ে গেলি। গাধা কোথাকার, তুই কি বুঝিস না কিছু? শৈলীর নিঃশ্বাস আটকে গেল। তুই আমাকেও ভালোবাসতে বাধ্য করলি, বোকা মেয়ে। খাদিজা তালুকদারের কণ্ঠ একেবারে বুঝে এলো। কিন্তু আমি কিছুতেই সেটা স্বীকার করতে চাইনি। নিজেকেই বুঝো দিচ্ছিলাম যে তুই আমার শত্রু, আমাদের পরিবারের বোঝা, আমার প্রতিপক্ষ, নিশানকে আমার থেকে দূরে সরানোর কারণ। কিন্তু এখন বুঝতে পারছি, আসলে আমি নিজেই নিজেকে নিশান থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। শৈলীর চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। কেমন যেন একটা প্রশান্তি ছড়িয়ে পড়ল বুকের গভীরে। খাদিজা তালুকদার এবার একটু রাগের সুরে বললেন, ফিরে আয় শৈলী। তোরা তো দুজনেই বড্ড জেদি। আমি আর পারছি না তোদের ছাড়া। এত নাটক আর সহ্য হচ্ছে না। নিশান কি শুধু তোরই? ও আমারও। আমি ওর মা। আর তুই তুই হলি আমার মেয়েটা। শৈলী চুপ করে শুনছে। এই ডাক, এই ভালোবাসাটাই তো ও এতদিন চেয়েছিল। ফোনের ওপাশ থেকে এবার খাদিজা তালুকদার একটু ঝাঁঝের সুরে বললেন, তোর নিশানও আমার মতো জেদি, ফোন করে না, কথা বলে না। আর তুইও কি ওর মতো জেদি হয়ে গেছিস? না, আমি এসব শুনব না। আমি চাই তোরা আজকেই ফিরে আসিস। বুঝলি? ভালোয় ভালোয় ফিরে আসবি শৈলী। না হলে তোর বাপকে আমি বিচার দিব। শৈলী ঠোঁট কাঁপিয়ে বলতে গেল কিছু, কিন্তু পারল না। বুকের মধ্যে অদ্ভুত এক অনুভূতি খেলা করছে। এ কি সত্যি? বড়মা সত্যিই ওদের ফিরে আসতে বলছেন? শৈলী। খাদিজা তালুকদার আবার ডাকলেন, গলাটা এবার নরম হয়ে এলো। তোদের জন্য ভাত বেড়ে রাখবো তো মা। শৈলী এবার সত্যিই কান্না ভেঙে পড়ল। এতদিনের সব কষ্ট, অভিমান, ভয়, সব যেন একসাথে গলে গেল। হাতে ফোন চেপে ধরে ও কাপা গলায় বলল, আমি ফিরবো বড়মা। তুমি ডেকেছ, আর আমি যাব না। নিশান ভাই না গেলেও আমি যাব। তোমার কাছে যেতে চাই। গেলে আমায় একটু জড়িয়ে ধরবে প্লিজ। অনেক দিনের ইচ্ছে মাকে জড়িয়ে ধরার। খাদিজাও অপাশ থেকে চোখের পানি ফেললেন। আঁচল মুখে গুজে ধরে নিজেকে সামলালেন। তারপর নাক টেনে নিজের স্বভাবসুলভ গম্ভীর হয়ে বলে উঠলেন, এসব সিনেমার ডায়লগও অন্য জায়গায় দিস। বিকেলের মধ্যে ওই বদের হাড্ডিটাকে নিয়ে আসবি। খাবার ঠান্ডা হলে তোদের পান্তা ভাত খাওয়াবো আমি। শৈলী হেসে ফেলল, চোখের জল গাল বেয়ে নামতে নামতেই। বড়মার এই রাগ মেশানো আদর, এই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, এসব তো ওর কাছে নতুন নয়। কিন্তু আজকের মতো স্পষ্টভাবে কখনোই টের পায়নি। ও হাত দিয়ে চোখ মোছে, হাসি মুখে বলে, আচ্ছা বড়মা, নিয়ে দেব তোমার বদের হাড্ডিকে। ওপাশ থেকে খাদিজা তালুকদার হুঙ্কার ছাড়লেন, এনেই দেব মানে? তোরা কি এখন বের হবি না? শৈলী এবার সত্যিই হেসে ফেলল, গলা মিষ্টি করে বলল, এই তো, নিশান ভাইকে ধরে আনতে যাচ্ছি। তারপর বের হব। কিন্তু বড়মা, তুমি কিন্তু সত্যি সত্যি আমায় জড়িয়ে ধরবে, তাই তো? ওপাশ থেকে খাদিজা তালুকদার এবার একটু চুপ করে রইলেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, শখ কত? ন্যাকামিটা গেল না। আজকালকার ছেলেপেলের ঢং দেখে বাঁচি না বাপু। শৈলী হাসতে হাসতে ফোন কেটে দিল, চোখের জল মুছল। ফোনটা শক্ত করে ধরে বসে রইল। নিশানের জন্য বুকটা হালকা হয়ে এলেও আজ যেন প্রথমবার। দরজার দিকে তাকিয়ে দেখল, নিশান রান্নাঘর থেকে ট্রে হাতে ঘরে ঢুকেছে। মুখে ছোট্ট একটা হাসি লেগে আছে। কি হলো? কার সঙ্গে কথা বলছিলি? শৈলী চুপচাপ এগিয়ে গিয়ে নিশানের ট্রেটা নামিয়ে রাখল, তারপর ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসি মুখে বলল, নিশান ভাই, বড় মা কল করেছিল জানেন। চলুন, বাড়ি ফিরি। নিশান কিছু বুঝে ওঠার আগেই শৈলী ওর হাত ধরে ফেলল, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। বড়মা আমাদের ডেকেছেন নিশান ভাই। এবার আর জেদ করে থাকতে পারবে না। আমি ফিরছি, আপনিও আমার সঙ্গে ফিরবেন, তাই তো? চলুন যাই। নিশান কিছুক্ষণ চুপ করে রইল, মুখে ছোট্ট হাসি, যেন আগে থেকেই এই ঘটনার ভবিষ্যৎবাণী করে রেখেছিল। বাঁকা হেসে নিশান তারপর হঠাৎ শৈলীর কপালে আলতো একটা চুমু খেয়ে বলল, চল। শৈলী ভাবতেও পারেনি যে এ বাড়ি থেকে বের হওয়ার 5 দিনের মধ্যেই আবারও তালুকদার নিরে তারা ফিরে আসতে পারবে। অথচ সেটাই হলো, যেন সাপলিক নিয়মে। তাই তালুকদার নিরে যেন উৎসবের আমেজ লেগে গেল। শৈলী আর নিশান বাড়ির ফটকে পা রাখতেই পুরো বাড়ি আনন্দে গম গম করে উঠল।
এতদিনের জমে থাকা অভিমান, দূরত্ব, কষ্ট, সব যেন মুহূর্তেই মুছে গেল ভালোবাসার উষ্ণতায়। খাদিজা তালুকদার একদম নিজের স্বভাববিরুদ্ধ আচরণ করে এক দৌড়ে এসে শৈলীকে জড়িয়ে ধরলেন। শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আর কোথাও যাবি না তো? একদম আমার কাছেই থাকবি। আর তোর স্বামীকেও রাখবি। শৈলী কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে বড়মার কোলে মুখ গুজে দিল। নিশান পাশে দাঁড়িয়ে নিজের মায়ের এই বিশাল পরিবর্তন দেখে হালকা হাসল। আর চোখে তাকালো নাসিরুল তালুকদারের দিকে। তিনিও নিশানের দিকেই তাকিয়েছিলেন। প্রথমে গম্ভীর অভিব্যক্তি নিয়ে দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকলেও হঠাৎ দুজনে একসাথেই ফিক করে হেসে দেয় সবার আড়ালে। নাসিরুল তালুকদার সবার আড়ালে নিশানকে উদ্দেশ্য করে চোখ মারে, যার অর্থ প্ল্যান একদম সাকসেসফুলি কমপ্লিটেড। নিশানও থাম্বস আপ দেখিয়ে সায় দেয়। অপর পাশ থেকে রিমিও মুচকি হাসে। তবে নিশান মনে মনে ভাবল, মা কিভাবে এত সহজে নিজের কঠোরতার মুখোশ ভেঙে দিল। বাড়ির অন্যরাও কম যায় না। রিমি আর মিমি শৈলীর হাত ধরে টানাটানি করতে লাগলো। মিমি বলে উঠল, এভাবে চলে গেছিস, একটা ফোনও করলি না। রিমি আবার গালে চুমু দিয়ে বললেন, আমাদের শৈলীপুটা একদম শুকিয়ে গেছে রে। রিমির আচরণে অবাক হওয়ার কিছু না থাকলেও মিমির স্বাভাবিক ব্যবহারে একটু স্তব্ধ হলো শৈলী। সবাই তো একেবারে উচ্ছ্বসিত। নিশানকে ঘিরে হইচই শুরু হয়ে গেল। মিমি বলল, ভাইয়া, আমাদের জন্য কি এনেছো? রিমি এবার মজা করে বলল, তুমি তো ভাবিকে নিয়ে পালিয়ে গেছো ভাবছিলাম। বাড়ির প্রত্যেকটি সদস্য খুব খুশি, কিন্তু নিজেদের স্বভাব বজায় রেখে দূর থেকেই সন্তুষ্টির হাসি দিলেন। রাশিদা তালুকদার হঠাৎ করেই নিজের শ্বশুর বাড়ি চলে যাওয়ায় তিনি অনুপস্থিত। তালুকদার বাড়ির কর্তা, নিশানের বাবা, গম্ভীর মুখে কাছে এসে কাশির ভঙ্গিতে বললেন, আসছিস ভালো কথা, কিন্তু এখন যদি আবার কোনো অভিমান করে চলে যাস, তাহলে কিন্তু আসলেই সম্পত্তি হারাবি। কথা শেষ হওয়ার আগেই শৈলী মাথা নিচু করে বলল, না বড় আব্বু, এবার আর কোথাও যাবেন না। উনিও যাবে না, আমিও না। খাদিজা তালুকদার এবার চোখ ঘুরিয়ে বললেন, কথা কম, আগে ভাত খেয়ে আয়। রান্নাঘর থেকে সবাইকে বলেছি, আজ যেন শৈলীর পছন্দের সব রান্না হয়। শৈলী হেসে ফেলল। এবারই একসময় ওর কাছে শুধুই একটা জায়গা ছিল, কিন্তু আজ আজ এটা ওর নীর হয়ে গেছে। নিশান শৈলী বাড়িতে ফিরে আসার সাথে সাথে তালুকদার নীরে সুখের জোয়ারও নেমে এসেছে। আজ 5 দিন হলো। এই কয়েক দিনে সবকিছু খুব ধীরে সুস্থে বদলে গেছে। তবে বদলায়নি নিশান শৈলীর সম্পর্ক। আর এদিকে আকাশের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গেছে রিমি। এই তো গত রাতেই তাদের অনেকক্ষণ কথা হলো। দুদিন আগে রিমিকে একটা বই পড়তে দিয়েছিল আকাশ, বইয়ের নাম ছিল ওয়ারমথ। আর এখন আজ সকালে সেটা ফিরিয়ে দেওয়ার বাহানায় দেখা করতে যাচ্ছে দুজনে। আকাশের হাবভাব সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত নয় রিমি, তবে সে এটা জানে যে হয়তো আকাশ তাকে খুব তাড়াতাড়ি পছন্দ করবে। সকালের নরম রোদ গায়ে মেখে রিমি ধীর পায়ে রাস্তা দিয়ে হাঁটছে। গায়ে হালকা পিচ রঙা কামিজ, সাথে মিলিয়ে ওড়না। চোখে কাজল, ঠোঁটে হালকা একটা মিষ্টি আভা। আজ ওর মনটাও কেমন যেন রঙিন হয়ে আছে, একটু উত্তেজনা, একটু লজ্জা, আর একটু অপেক্ষার মিশ্র অনুভূতি। হাতের ভেতর আঁকড়ে ধরে রাখা বইটা ওর বুকের কাছেই ধরা, যেন এটা শুধু একটা বই নয়, বরং একটা অজুহাত, একটা নতুন গল্পের শুরু। মাঝে মাঝে ওর গালে লজ্জার এক চিলতে লাল আভা ফুটে উঠছে, কারণ জানে, আজ ও আকাশের সাথে দেখা করতে যাচ্ছে। আর দেখা করতে যাওয়ার এই অনুভূতিটাই যেন ওকে ভিতর থেকে অন্যরকম আলোয় ভরিয়ে দিয়েছে। রাস্তার ধারে ফুলগাছের শাখাগুলো রোদ মাখা হাওয়ায় দুলছে, আর ওর মাথার ওপর দিয়ে দুটো পাখি উড়ে গেল। রিমি হালকা মুচকি হেসে চোখ নামিয়ে আনলো, মনে মনে ভাবল, আকাশ কিভাবে তাকাবে ওর দিকে? কিছু বলবে? নাকি চুপচাপ শুধু বইটা নিয়ে চলে যাবে? হাওয়ার হালকা ঝাপটায় ওর চুলের কিছু অংশ এলোমেলো হয়ে কপালে এসে পড়ল। রিমি সেটাকে সরিয়ে দিয়ে একটু কল্পনায় হারিয়ে গেল। যদি আজ আকাশ বইটা ফিরিয়ে দিতে দিতে হঠাৎ বলেই ফেলে, তুমি কি জানো, তোমার মতো সুন্দর সকাল আমি আগে কখনো দেখিনি। এই ভাবনায় নিজের অজান্তেই আবার মুচকি হাসল রিমি। ঠিক তখনই সামনের মোড়ে চোখ পড়ল। আকাশ দাঁড়িয়ে আছে, কালো শার্টের হাতা গুটিয়ে, হাতে একটা ছোট ব্যাগ। রিমির বুকের ভেতর ধুকপুক করে উঠল।
এখন দেখা হবে, এখন কথা হবে। একটা নতুন গল্পের শুরু হতে চলেছে। রিমি হাসি মুখে আকাশকে ডাকতে যাওয়ার আগেই কিছুটা থমকে গেল সে। হঠাৎ করেই আকাশকে একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে মাথায় বাজ পড়ল রিমির। রিমির পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। চোখের সামনে দেখা দৃশ্যটা বিশ্বাস করতে পারছে না। আকাশ একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন ফাঁকা লাগতে শুরু করলো, হাতের তালু ঘামতে লাগলো। মনে হলো যেন কেউ খুব যত্নে গড়ে তোলা একটা স্বপ্ন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিল। ওর হাতের বইটা শক্ত করে চেপে ধরল রিমি। না, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। পায়ের নিচে থাকা পথটাকে অস্পষ্ট মনে হতে লাগলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু চোখের কোণে এক চিলতে অশ্রুর আভা জ্বলজ্বল করল। পালাতে হবে এখান থেকে। একটা গভীর শ্বাস নিয়ে দ্রুত পেছনে ফিরল রিমি, হাঁটতে শুরু করলো উল্টো পথে। কিন্তু ঠিক তখনই আকাশের কণ্ঠ ভেসে এলো। রিমি। রিমির পা মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু থামল না। সে থামবে না। চোখের পানি আটকাতে গতি আরো বাড়িয়ে দিল। কিন্তু আকাশও বসে থাকার পাত্র নয়। ও দ্রুত ওর দিকে এগিয়ে এলো, আরেকবার ডাকলো। রিমি, এই ইন্দুরের নানি, শুনছো? রিমি কিছুতেই থামতে চায় না, কিন্তু আকাশ এবার দ্রুত পা চালিয়ে সত্যিই ওর সামনে এসে দাঁড়িয়ে গেল। তার চোখে বিস্ময়, গলায় অস্থিরতা। কি বে? মাথার স্ক্রু কি উল্টো দিকে লাগিয়ে দেয়া হয়েছে নাকি? বই না দিয়ে যাচ্ছ কোথায়? কি হয়েছে? ডাকছি, শুনছো না? রিমি তাকালো না আকাশের দিকে, নিচের দিকে তাকিয়েই ফিসফিস করে বলল। সরি, এই নিন আপনার বই। বলেই হাতে থাকা বইটা বাড়িয়ে দিল আকাশের দিকে। আকাশও বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে বইটা হাতে নিল। রিমি এবার ভদ্রতার সহিত বলল। এখন তাহলে যাই। বাই। বলেই পা চালাতে চাইলে আকাশ আটকে দিল, সন্দিহান কণ্ঠে বলল। হয়েছেটা কি? এমন অদ্ভুত আচরণ করছো কেন? রিমি যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করল। আজব। আমি তো ঠিকই আছি। আপনার সমস্যা কি এখন? বই তো পেয়েই গেলেন। আর তো কোনো কাজ নেই। আমার সাথে আর কিসের বাধ্যবাধকতা? গেলাম আমি। রিমি এবার এগিয়ে যেতে চাইলে আকাশ হুট করে ওর হাত ধরে ফেলে। রিমি তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখে নিশান ওর হাতের কবজি ধরে আটকেছে। রিমি এবার তির্যক দৃষ্টি ফেলল আকাশের দিকে। কি সমস্যা আপনার? হাত ধরলেন কোন সাহসে? আকাশ হাত ছাড়ল না, কঠোর গলা উঁচিয়ে বলে উঠল। রাস্তায় সিন ক্রিয়েট করো না রিমি। ওদিকটায় চলো। আমিও শুনি তোমার কি হয়েছে। রিমি রাগে, কষ্টে ঠোঁট কামড়ে ধরে বলল। আমার কিছু হয়নি। আপনি আমার হাত ছাড়ুন। আকাশ এবার সত্যিই ধৈর্য হারাতে বসেছে। রিমি কিছু লুকাচ্ছে, সেটা সে স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু কেন? গলার স্বর নরম করে বলল। রিমি, প্লিজ, এমন করো না। আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ কি হলো? 5 মিনিট আগেও তো ঠিক ছিলে মনে হয়। রিমি কটমট করে তাকিয়ে বলল। আমি ঠিক আছি, মিস্টার আকাশ। প্লিজ আমাকে যেতে দিন। সিন ক্রিয়েট আপনি করছেন। আকাশ এবার গভীরভাবে রিমির চোখে তাকালো। ওর দৃষ্টি লুকানোর চেষ্টা করছে, ঠোঁট কাঁপছে সামান্য, বুক ওঠানামা করছে অস্থিরতায়। আকাশ এবার কিছুটা অনুমান করতে পারল, কিন্তু পুরোটা না। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে ওর কবজি ছেড়ে দিল আকাশ। কিন্তু চোখের ভাষায় কঠিন প্রশ্ন রেখে দিল, তুমি সত্যিই ঠিক আছো? রিমি এক মুহূর্ত থমকাল, তারপর দ্রুত পেছনে ফিরল। চোখের পানি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে গেল। আকাশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি এমন হলো যে রিমি এতটা বদলে গেল? তার কি ভুল হলো? কিন্তু কিছুতেই সে উত্তর খুঁজে পেল না। আকাশ পুরোপুরি হতভম্ব হয়ে গেল রিমির আচরণে। এতক্ষণ যে রিমি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে উচ্ছ্বসিত মনে তার সঙ্গে দেখা করতে আসছিল, সে এখন যেন একেবারে অন্য মানুষ। আকাশ এবার গলা উঁচিয়ে জানান দিল। রিমি, একটা কথা ছিল তোমার সাথে। রিমি তবুও পা থামালো না। সেই ক্ষিপ্র গতিতে হাঁটতেই থাকল। আকাশ হতাশ হলো। কোমরে দুহাত রেখে জোরে শ্বাস টেনে নিল। এরপর বাধ্য হয়েই আবারও জোর গলায় বলে উঠল। এই ইন্দুরের বাচ্চা, আই লাভ ইউ। চলন্ত পা দুটো স্তব্ধ হয়ে থেমে গেল। রিমির মনে হলো, সময় যেন থমকে গেছে। তার কাঁধ সামান্য কেঁপে উঠল, কিন্তু সে পেছনে ফিরল না।
বুকের ভেতর ধুকপুকানিটা যেন আরো জোরে বাড়ল। আকাশ হাঁপাতে হাঁপাতে ওর দিকে এগিয়ে এল। কয়েক কদম দূরে দাঁড়িয়ে বলল, আমি জানি না তোমার কি হয়েছে, কেন এমন আচরণ করছো, কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসি। এবং সেটা হুট করেই হয়নি। আমি জানতাম না কখন, কিভাবে, কিন্তু আমি শুধু জানি, তোমার মুখের হাসিটা আমার জন্য খুব দরকারি। তোমার অকারণ অভিমান আমাকে ভেতর থেকে তছনছ করে দেয় রিমি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রিমির চোখ বন্ধ হয়ে গেল। ওর চোখের কোণে জমে থাকা জল গাল বেয়ে নামতে চাইল, কিন্তু সে দ্রুত হাত দিয়ে মুছে ফেলল। পেছনে না তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার জন্য হয়তো এটা মজা, আকাশ, কিন্তু আমার জন্য নয়। ভালো থাকুন আপনি। বলেই সে আবার হাঁটা শুরু করল। আকাশ হতবাক হয়ে গেল। ও কিছু একটা ভুল বুঝেছে, এতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু কি? রিমি কেন এমন করছে? আকাশের মনের মধ্যে একটাই সংকল্প জন্ম নিল, সে সত্যটা জেনেই ছাড়বে। আরে, আরে, কথা শোনো আগে। হয়েছেটা কি? রিমি এবার থামল, আর কঠোর গলা উঁচিয়ে বলে উঠল, কিচ্ছু হয়নি। কিচ্ছু না। তাহলে জবাবটা দিয়ে যাও। কিসের জবাব? এই যে প্রপোজ করলাম। ধৈর্যহারা হলো রিমি। তর্জনী তুলে তির্যক দৃষ্টি ফেলে দাঁত খিচিয়ে বলল, এগুলো নাটক করতে আসবেন না। একটু আগে যে মেয়েটাকে জড়িয়ে ধরে লুতুপুতু করছিলেন, সেই মেয়েটাকে গিয়ে প্রপোজ করুন। তার কাছে জবাব চান গিয়ে। ফালতু লোক। আকাশ কিছুক্ষণ চোখ সরু করে বিষয়টা বুঝার চেষ্টা করল। ইতোমধ্যে রিমি আবারও উল্টো পথ ধরেছে। কিছুক্ষণ যেতেই পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পেরে মুখ কুঁচকালো আকাশ, শব্দ করে বিড়বিড় করে বলল, গাধা একটা। এরপর ডেকে উঠল, আবে, এই রিমি। রিমি চোখের পানি আটকে কঠিন গলায় বলল, আপনি আমাকে ডাকছেন কেন? আমার তো এখানে থাকার কোনো দরকার নেই, তাই যাচ্ছি। চুপ থাকুন, ডাকবেন না আমাকে। আকাশ ভ্রু কুঁচকে তাকালো। তুমি আগে আমার কথাটা তো শোনো। 2 লাইন বেশি বুঝছো তুমি। লেট মি এক্সপ্লেইন। রিমি একদম ঠান্ডা গলায় বলল, না, কিছু শোনার, বলার, বোঝার নেই। আপনি আপনার কাজ করুন, আর আমি আমার। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। রিমির চোখে স্পষ্ট অভিমান, রাগ আর কিছু একটা, যা সে বুঝতে পারছে না। ওর এমন আচরণের পেছনের কারণটা কি হতে পারে, সেটা মাথায় আসছিল না এতক্ষণ। এবার ঠিক ঠাক এসেছে। আকাশ এবার একটু এগিয়ে এসে হেসে বলল, আবে বলদের নানি, ওই মেয়েটা আমার কাজিন ছিল। কিছু সময়ের জন্য বিভ্রান্তিকর দৃষ্টি ফেলল রিমি। এরপর আবারও তীক্ষ্ণ গলায় বলল, হয়েছে হয়েছে। সে তো শৈলীপু ও নিশান ভাইয়ের কাজিন। আমি কিছু বুঝি না নাকি? কাজিন ছিল বোঝাতে এসেছে। আকাশ এবার রেগে গিয়ে বলল, কানের নিচে দুটো বাড়ি মারব রিমি। কথা শেষ করতে দে আগে আগে বলো। নিশান আর শৈলীর বিষয়টা আলাদা, আমার আর আমার এই কাজিনের বিষয়টা আলাদা। আমার এই কাজিন আমার 6 বছরের বড় বোন হয় আহাম্মক। সে বিবাহিত, তার একটা বাচ্চা আছে। হা হয়ে গেল রিমি। চোখ বড় করে রসগোল্লার মতো করে তাকালো সে আকাশের দিকে। চোখ পিটপিট করে বলল, বিবাহিত? উনি বিবাহিত? আপনার বয়সে বড়? বাচ্চাও আছে? আকাশ এবার সত্যি সত্যি রিমির কপালে আঙুল দিয়ে টোকা দিয়ে দাঁত খিচিয়ে বলল, আজ্ঞে হ্যাঁ। শুধু তাই নয়, আপু এখন আমাকে একটা সুখবর দিতে এসেছিল। আর সুখবরটা হলো আপু আবারও প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমি আবারও মামা হব। এই জন্য খুশিতে আমি জড়িয়ে ধরেছিলাম আপুকে। রিমি শুকনো ঢোক গিলল। মুখটা দেখার মতো হলো তার। আকাশ এবার ব্যঙ্গ করে বলল, আর তুই বেডি গাধার গাধা। বলদামি করার জায়গা পাস না। একটুর জন্য জানটা উড়ে যাচ্ছিল আমার। রিমি থমকে গেল। চোখ বড় হয়ে গেল তার। আকাশের কথার মানে ঠিক মতো বুঝতে সময় লাগলো তার। এবার মুখ পুরোপুরি হা করে তাকিয়ে রইল। গাল দুটো লাল হয়ে গেছে, লজ্জায় নাকি অন্য কিছুতে, সে নিজেও বুঝতে পারল না। রিমি ততলাতে লাগলো। মানে আসলে আমি ভেবেছিলামও, মানে আমার মনে হয়েছিল। রিমির গাল লাল হয়ে গেল লজ্জায়। এতক্ষণ যে অভিমান আর রাগে গোজগোজ করছিল, এখন মনে হচ্ছে সে নিজেই বোকা বনে গেছে। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আকাশ এক পা এগিয়ে এসে বলল, তুমি জানো, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, রিমি। তুমি এতটুকু বিশ্বাস করো না আমাকে?
রিমি এবার মাথা নিচু করে ফেলে আসা মুহূর্তগুলোর কথা ভাবল। আকাশ তো কখনো মিথ্যে বলেনি। তাহলে সে কেন এত রেগে গেল? আকাশ হঠাৎ মুচকি হাসল। তাহলে তুমি এটা মানছো, তুমি আমাকে ভালোবাসো? কারণ না হলে এত রাগ করতে না। প্রপোজাল কি অ্যাকসেপ্টেড? রিমি চমকে উঠল। মানে? না তো। আমি কি বলেছি? না, মানে আমি তো। আকাশ এবার একেবারে সামনে এসে ওর চোখে চোখ রেখে বলল, সত্যিটা বলে ফেলো, ইন্দুরের বাচ্চা। তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় আছি। রিমি লজ্জায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি লুকানো থাকল। আকাশ এবার হাসতে হাসতে কপালে হাত ঠেকাল। বলদামির একটা সীমা থাকার দরকার রিমি। কিছু ভাবার আগে অন্তত একবার জিজ্ঞেস তো করতে পারতে। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কি সুন্দর অন্য পথ ধরেছিলে। রিমি এবার একদম ছোট্ট গলায় বলল, আপনি কপালে টোকা মারলেন কেন? ব্যথা পেয়েছি। আকাশ ভ্রু উঁচিয়ে বলল, বেশ হয়েছে। একটু না হয় ব্যথা পেলি। এত বড় ভুল বুঝলি আমাকে, শাস্তি লাগবে না। রিমি এবার ঠোঁট ফোলাল, কিন্তু কিছু বলার সাহস পেল না। তবুও অভিমানী কণ্ঠে বলল, আমার দোষ কি? আমি তো যা দেখেছি তাই ভেবেছি। আকাশ এবার আর না পেরে হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, গাধামি মাফ। কিন্তু একটা কথা বলো, তুমি কি সত্যিই রেগে গিয়েছিলে, নাকি অন্য কোনো কারণে খারাপ লেগেছিল? রিমির মুখ এবার একদম লাল হয়ে গেল। সে দ্রুত মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, কিছু না। আকাশ চোখ সরু করে বলল, সত্যি? রিমি চট করে বলল, হ্যাঁ। কিছু না মানে কিছু না। আকাশ মুচকি হেসে বলল, তাহলে ভালো। কারণ যদি তুমি কিছু একটা ফিল করতে, তাহলে তো আমি ভাবতাম যে তুমি আমাকেও একটু পছন্দ করো। রিমি এবার থমকে গেল। বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল। সে চট করে বলল, আমি চলে যাচ্ছি। আকাশ এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, পালাচ্ছ কেন, ইন্দুরের বাচ্চা? রিমি এবার সত্যি সত্যি কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। আর আকাশ মুচকি হেসে নিজের হাত পকেটে গুজে বলল, তুই পালালেও আমি ঠিকই তোকে ধরে ফেলবো, রিমি। বলে সেও রিমির পেছনে দৌড়ালো। অবশেষে আকাশও তার প্রেয়সীকে পেয়ে গেল। গোসল করে বারান্দায় দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত শৈলী। সে ভেজা চুলের গুচ্ছটা তোয়ালে দিয়ে আলতো করে মুছছে। শরীরের চারপাশে মিষ্টি একটা শীতল হাওয়া খেলা করছে। সন্ধ্যার ম্লান আলোয় বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সে চুপচাপ চারপাশের দৃশ্য দেখছে, কিন্তু মন তার অনেক দূরে। এত দ্রুত সবকিছু ঠিক হয়ে গেল। তার বড়মা একসময় তাকে মেনে নিতে চাননি, আজ তাকে কাছে টেনে নিয়েছেন, স্নেহের পরশ বুলিয়ে দিয়েছেন। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো। শৈলীর ঠোঁটে হাসি ফুটল। সে নিজের অজান্তেই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি কি সত্যিই এতটা সুখী? নিজের মনেই প্রশ্ন করল সে। জীবনের এই টানাপোড়েনের ভেতর দিয়ে যেতে যেতে সে কখনো ভাবেনি, একদিন বড়মা তাকে এভাবে গ্রহণ করবেন। এতটা ভালোবাসা, এতটা স্বীকৃতি, এসব পাওয়ার আশাও ছিল না তার। অথচ আজ সে সব পেয়েছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই সুখ যেন কাচের মতো ভঙ্গুর। যদি আবার সবকিছু বদলে যায়, যদি এই ভালোবাসা হারিয়ে যায়। শৈলী মাথা ঝাঁকাল। না, আজ সে এসব ভাববে না। আজ সে শুধু নিজের পাওয়া ভালোবাসাটুকু উপভোগ করবে। সে হাসি মুখে চুল মুছতে মুছতে বারান্দা থেকে ঘরের দিকে ফেরার সিদ্ধান্ত নিল। সুখী মনে হলেও কোথাও যেন একটা দুশ্চিন্তা রয়ে গেল, এই সুখ কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে? অফিস থেকে কেবলই ফিরল নিশান। হাতে ঝুলছে অপরূপ সৌন্দর্যে মোহিত এক গুচ্ছ লাল গোলাপ, যা নিজের প্রিয়তমার জন্যই সে এনেছে। খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলেও ঘরে ঢোকা মাত্রই নিশান বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকা সদ্য গোসল করে আসা স্নিগ্ধ পরশে আবৃত শৈলীকে দেখে থমকে গেল, প্রতিবারের মতো স্তব্ধ হলে হৃদয়। কোথাও একটা শীতল স্রোত বয়ে গেল। নিশান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, চোখ আটকে গেল শৈলীর দিকে। ভেজা চুলের ফোঁটাগুলো ধীরে ধীরে তার ঘাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ছে, সন্ধ্যার ম্লান আলোয় শৈলীর চেহারায় যেন অপার্থিব একটা কোমলতা এসে পড়েছে। নিশান এতটাই মুগ্ধ হয়ে গেল যে নিজের ক্লান্তি ভুলে গেল। ধীরে ধীরে সে শৈলীর দিকে এগিয়ে গেল, নিঃশব্দে, যেন কোনো কিছুই এই মুহূর্তের সৌন্দর্যকে ভাঙতে না পারে। একদম কাছে গিয়ে পেছনে থেকে শৈলীকে আলতো করে জড়িয়ে ধরল।
শৈলী একটু চমকে উঠল, কিন্তু নিশানের স্পর্শে দ্রুতই শান্ত হয়ে গেল। নিশান তার মুখটা শৈলীর ঘাড়ের কাছে এনে গভীরভাবে শ্বাস নিল। টেনে নিল তার প্রেয়সীর শরীরের ঘ্রাণ। আমার হিমরূপা কি জানে, প্রতিবার তাকে এভাবে দেখলে মনে হয় আমি নতুন করে বাঁচতে শিখছি। তার এই স্নিগ্ধ রূপটা আমায় খুন করে দেয়, নেশা ধরিয়ে দেয় বারংবার। নিশানের কণ্ঠ নরম হয়ে এলো। শৈলী কিছু বলল না, শুধু চোখ বন্ধ করল। নিশান তার ঘাড়ের কাছে ঠোঁট রাখল, একটা নরম মায়ামো চুমু দিল সেখানে। শৈলী নিশানের হাতের ওপর হাত রাখল, যেন এই মুহূর্তটা সে ধরে রাখতে চায়, আরও গভীরভাবে অনুভব করতে চায়। সন্ধ্যার বাতাসে একগুচ্ছ লালগোলাপের সুগন্ধ মিশে গেল, আর তার মাঝে হারিয়ে গেল দুটো হৃদয়ের গভীরতম অনুভূতি। শৈলী নরম কণ্ঠে জিজ্ঞেস করল, আজকের দিন কেমন কাটল? নিশান সরে এলো না। শৈলীর ঘাড়েই মুখ গুজে রেখে জবাব দিল অস্ফুট স্বরে, খুব একটা ভালো না, ক্লান্ত লাগছে। আমার হিমরূপা যদি তার বুকে একটুখানি জায়গা দিত, তবে আরাম করে ঘুমোতে পারতাম। শৈলী ফিক করে হেসে ফেলল, আচ্ছা, তাই নাকি? শুনলাম আজ নাকি মিমির জন্য পাত্র দেখতে গিয়েছিলেন। কে সে? আমায় বললেন না তো। নিশান এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর, আর বলিস না শৈলী। পাত্র দেখতে যেতে চেয়েছিলাম, সব ঠিকঠাকও ছিল, কিন্তু আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড এর ভাই তো আমার পা ধরে কান্নাকাটি শুরু করলো, যে কারণে আর যেতে পারলাম না। শৈলী বুঝতে পারল না, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে? মানে হলো আকাশের ছোট ভাই আদিব আমাদের মিমিকে খুব পছন্দ করে। সে যখন শুনেছে আমি মিমির জন্য পাত্র দেখতে যাচ্ছি, ওর বিয়ের ব্যবস্থা করছি, তখনই অফিসে এসে আমার পা ধরে কান্নাকাটি করা শুরু করেছে। সে নাকি মিমিকে বিয়ে করতে চায়, আমারও কোনো আপত্তি নেই। ছেলেটা ভালো, আকাশের মতোই। তাই ভাবছি, দেখি মায়ের সাথে কথা বলি, তারপর মামনিকে বলবো। শৈলী অবাক হলো, সাথে খুশিও। বলেন কি? তার মানে বিষয়টা কি দাঁড়ালো? দুই ভাই যমজ দুবোনকে বিয়ে করছে? মানে আকাশ আর আদিব ভাই ভাই, এদিকে আবার রিমি আর মিমি যমজ বোন। বাহ, বিষয়টা কি মজার। তাহলে তো চারজনের একসাথেই বিয়ে দেওয়া যায়। নিশান নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, হুম, তা তো যায়। শৈলী এবার মিষ্টি হেসে বলল, তাহলে সেটাই করুন। হুম, আচ্ছা। খুবই ক্লান্ত শোনালো নিশানের কণ্ঠস্বর। শৈলী বিষয়টা বুঝতে পেরে বলল, আপনি শুয়ে পড়ুন, রেস্ট নিন। নিশান দুদিকে মাথা ঝাঁকালো, শৈলীর চুলে ঠোঁট রেখে বলল, উহু, একটু থাকি এভাবে। নিশান শৈলীর আরও কাছে চলে আসল, যেন তার স্পর্শে কিছুটা শক্তি ফিরে পায়। শৈলী শুধু নিশানের উপস্থিতিতে তন্ময় হয়ে রইল। তার হাসি, তার চোখের মায়া, সবকিছু যেন নিশানকে আরও কাছে টেনে আনছিল। তুই কি জানিস শৈলী? নিশান অল্পস্বরে বলল, তুই যখন আমার কাছে থাকিস, তখন পৃথিবীর বাকি সবকিছু অদৃশ্য হয়ে যায়। শুধু তুই আর আমি, এই মুহূর্তটা থাকে। শৈলী নিশানের কথাগুলো শুনে নির্বভাবে তার দিকে তাকালো। তার চোখে মৃদু এক প্রশান্তি দেখা দিল। শৈলী বুঝে, যে মুহূর্তগুলো তাদের মধ্যে কাটছে সেগুলো মূল্যবান। কতটা গভীর এই ভালোবাসা, তা সে নিজেও জানত না। শৈলী বলল, আপনি জানেন, এই যে আমাদের জীবন চলছে, এই যে ছোট ছোট সুখগুলো, কিছুটা ভয়ও, সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে। আমাদের মধ্যে এই সম্পর্কটা শুধু বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাটা কি বদলে যায় না? নিশান মৃদু হাসল। তার হাসি যেন সেই অস্থির প্রশ্নের উত্তর ছিল। সে শৈলীর মুখের দিকে তাকিয়ে বলল, কিছুই বদলাবে না, হিমরূপা। কখনো কিছু বদলাবে না। যতদিন আমি তোর পাশে আছি, ততদিন এই ভালোবাসা থাকবে। নিশান এবার শৈলীর ঘাড় থেকে মুখ উঠালো। এক ঝটকায় তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কপালে চুমু খেল। কোমর জড়িয়ে আরো কাছে টানল শৈলীকে। কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে উঠল, হিমরূপা গো, তোমার এই উপস্থিতি, এই শান্ত ছোঁয়া, আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য। শৈলী হাসল। নিশান একটু সময় নিয়ে নেশালো কণ্ঠে আবারও জানান দিল। হিমরূপার চোখে যেন প্রেমের আলো। মনে বয়ে চলে এক সুমধুর ঢেউ খেলা। স্বপ্নে আমি হারাই তার ছোঁয়ায়। এভাবেই থাকুক প্রেমের লালন ছোঁয়া। মূল গল্পের সমাপ্তি। প্রেমের লালন ছোঁয়া। সারপ্রাইজ পর্ব।
আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে নিশান ভাই? বেলুনের ন্যায় চুপসে যাওয়া অসহায় মুখখানা কাতরতাপূর্ণ করে মিনমিন করে উঠল শৈলী। টানা আধ ঘন্টা ধরে সে কান ধরে বারান্দায় এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনেই চেয়ার টেনে আইস করে বসে আপেল চিবোতে ব্যস্ত নিশান। তার কোনো কিছুতেই আপাতত ভ্রুক্ষেপ নেই। সে পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে আর তির্যক দৃষ্টি ফেলে তার বউ শৈলীকে পাহারা দিচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শাস্তিস্বরূপী শৈলী করা রোদে দাঁড়িয়ে আছে, তাও আবার কান ধরে। মূলত আজ শৈলী নিজের নিরামিষ স্বামীর কাছ থেকে দণ্ডপ্রাপ্ত হয়েছে, শাস্তিস্বরূপী তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বারান্দায় এই গা পোড়ানো রোদে। কোনো কারণ ছাড়াই শৈলীকে শাস্তি দেয়ার মতো মানুষ নিশান নয়। নিশান বিয়ের সপ্তাহখানেক পরই শৈলীকে কাটকাট করে জানিয়ে দিয়েছে ভাই ভাই বলে ভাঙা রেডিওর মতো প্যান প্যান না করতে। অথচ বোকা শৈলী রিমিয়ার আকাশের এঙ্গেজমেন্টের দিনই সকল আত্মীয়দের সামনে নিশানকে ভাই ভাই বলে ডেকেছে বারংবার। সেই সময় রেগে বম হয়ে যাওয়া নিশান কোনোমতে পরিস্থিতি সামলালেও পরবর্তীতে শৈলীর বাটনা বাটার সিদ্ধান্ত নেয় নিশান। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুরের কড়া রোদে সে শৈলী কান ধরিয়ে বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। শৈলী ঘেমে একাকার হয়ে গেছে। কাতর কণ্ঠস্বর আরো বেশি জোরালো হলো। আর কতক্ষণ নিশান ভাই? নিশান চোয়াল শক্ত করে বলল। যতক্ষণ এভাবে ভাই ভাই করবি ততক্ষণ। ভাবা যায়, তোকে পানিশমেন্ট দেয়া হয়েছে। আর তুই এখনো ভাই ভাই করছিস। গুড। আজ সারাদিন সারা রাত এভাবে দাঁড়িয়ে থাক। আমারও দেখতে ভালো লাগছে। শৈলী ঠোঁট উল্টালো। চোখে পৃথিবীর সমস্ত মায়া এনে বলে উঠল। আপনি অফিস যাচ্ছেন না কেন? আজ বাবাকে বলেছি যাব না। ছুটি নিয়েছি। বলেই নিশান ফোন বের করে স্ক্রোল করা শুরু করল। শৈলী এবার কানে রাখা দুহাত কিছুটা আলগা করে বলল। এটা কি আমার দোষ বলুন? মানুষ তো অভ্যাসের দাস। আমার অভ্যাস হয়ে গেছে। এখন কি করব? আর তাছাড়া, আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না। উহু, পারবই না। নিশান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। কোন দুঃখে? লজ্জা লাগে। বলেই ঠোঁট ভিজিয়ে চোখ বুজল শৈলী। আসলেই তার খুব লজ্জা লাগে। এভাবে কি নাম ধরে ডাকা যায় নাকি? শৈলী একটু ভ্রু কুঁচকে নিশানের দিকে তাকালো। সে কি সত্যি সত্যি আজ সারাদিন সারা রাত এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। মুখ ছোট করে মিনমিন করল। আচ্ছা, আমি যদি ভাই না বলি, তাহলে কি এখনই ছেড়ে দেবেন? নিশান এক হাত দিয়ে চিবানো আপেলের শেষ অংশটুকু মুখে পুরে নিয়ে অন্য হাত দিয়ে ঠান্ডা পানির গ্লাসটা তুলে এক ঢোকে খেয়ে ফেলল। তারপর হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বলল। হুম, ছাড়। তবে শর্ত আছে। শৈলীর চোখ চকচক করে উঠল। কি শর্ত? বলুন। নিশান এবার তার ফোনটা টেবিলে রেখে শৈলীর দিকে সরাসরি তাকালো। আজ থেকে আমাকে তুমি নাম ধরে ডাকবি। আর যদি ভুলে আবার ভাই বলিস, তাহলে পরেরবার পানিশমেন্ট দ্বিগুণ হবে। ইউ নো হোয়াট? আছাড় মেরে হাড্ডিগুড্ডির রফাদফা করে দেব। শৈলী ভীষণ চমকে গেল। সে ভাবছিল, নিশান হয়তো সহজ কিছু বলবে, যেমন সরি বল বা আমার জন্য কফি বানিয়ে আনো, কিন্তু আবার সেই নাম ধরে ডাকতে হবে। তাও আবার তুমি করে। এটা তো অসম্ভব। সে লজ্জায় কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল। আমি পারবো না। নিশান গম্ভীর মুখে তাকালো। তাহলে দাঁড়িয়ে থাক। কাকতারুয়ার মতো সুন্দর লাগছে তোকে। শৈলী হঠাৎ করেই প্রতিবাদী হয়ে উঠল। আপনি তো আমাকে তুই তুই করে ডাকেন। এটার কি হবে? আমি পারবো না আপনার কথা শুনতে। আপনি আমায় সবার সামনে তুই তুই করেন। ওই দিন আকাশ ভাইয়ার বড় বোন আমাকে বলছিল যে আপনি নাকি আমায় পছন্দ করেন না, তাই তুই তুই করেন। নিশান ভ্রু কুঁচকালো। একদম শান্তভাবে ধীরস্থির গলায় বলল। এই কথাটা তুই বিশ্বাস করেছিস? শৈলীর আগে গোজগোজ করতে করতে বলল। অবশ্যই। আপনি তো তুই তুই করেন। আপুটা তো মিথ্যা বলেনি, আপনি আমাকে সত্যিই পছন্দ করেন না। পুরনো হয়ে গেছি এত তাড়াতাড়ি। নিশান এবার চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর একটু নরম গলায় বলল। শৈলী, শুনে রাখো, আমি তোকে তুই বলি কারণ তোর সঙ্গে আমার দূরত্ব নেই। আমার আপনজনদের সঙ্গেই আমি এমন করে কথা বলি। আমি যদি তোকে তুই বলে ডাকি, তার মানে তুই আমার খুব কাছের, খুব আপন। আর কে কি বলল, সেগুলো শুনে মন খারাপ করবি না। বুঝলি?
সবচেয়ে বড় কথা, আমি তোকে আদর করেই তুই ডাকি। শৈলী কিছুটা অবাক হয়ে গেল। তার বড় বড় চোখ দুটো বিস্ময় ঝলমল করে উঠল। সে একটু চুপ করে থেকে মিনমিন করে বলল, তাহলে আপনি আমাকে পছন্দ করেন? নিশান একদম গম্ভীর মুখে চোখ সরু করে তাকিয়ে বলল, না, একদমই না। আমি শুধু রোদে দাঁড় করিয়ে রাখার শাস্তিটুকুই দিতে চাই, ভালোবাসার শাস্তি নয়। শৈলী হতভম্ব হয়ে গেল। মানে? নিশান এবার উঠে দাঁড়িয়ে তার দিকে এক পা এগিয়ে এল, শৈলীর কানের কাছে মুখ এনে খুব আস্তে করে ফিসফিস করে বলল, মানে, আমি তোকে পছন্দ করি না, আমি তোকে। কথা অসম্পূর্ণ রাখল নিশান। চোখ নামালো মেঝেতে। সে এরকম সরাসরি কখনোই শৈলীকে ভালোবাসার কথা বলেনি, বলবেও না, কখনো বলতে পারেনি। তাই দীর্ঘশ্বাস ফেলে আবারও চেয়ারে গিয়ে বসে পড়ল। শৈলী ভ্রু কুঁচকে তাকালো। এক মুহূর্ত থমকে গেল। তারপর হঠাৎ করেই তার কানের ওপর রাখা হাত সরিয়ে মুখ লাল করে বলল, জীবনে বলতে পারবেন না। ভীতু একটা। দরকারও নেই। আপনার এসব কথা শুনতে চাই না। আপনি খারাপ। নিশান হেসে বলল, আর তুই বোকা। শৈলী মুখ ফুলিয়ে বলল, আমি এখন আপনাকে আর কিছুই বলবো না। আপনি খারাপ। একদম খারাপ। নিশান হেসে বলল, আর তুই আমার সবচেয়ে মিষ্টি বউ। তাড়াতাড়ি যেটা বলছি সেটা কর, নইলে শিল্পাটা দিয়ে থেতলে তিতা বানাবো তোকে। শৈলী হতাশ হয়ে একবার উপরে আলোকিত রৌদ্রভরা আকাশের দিকে তাকালো, একবার নিশানের দিকে। মনে মনে ভাবল, নিশান কি সত্যিই এত নিষ্ঠুর? একটু ভাবার পর সে মুখে ভীষণ দুষ্টু হাসি নিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি ডাকছি। নিশান ঠোঁটের কোণে একচিলতে হাসি চাপল, অপেক্ষা করছে শৈলী কিভাবে ডাকে। শৈলী একটু গলা খাকারি দিয়ে, গলা নামিয়ে, একদম মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, নিনি নিশান নিশান। নিশান ভ্রু কুঁচকে তাকালো। এটা কি হলো? নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। নাম ধরে ডাকতে বলেছি, গর্ত খুঁড়তে বলিনি। আরেকবার ঠিকভাবে ডাক। শৈলী এবার চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল, তারপর একদম স্পষ্ট স্বরে বলল, নিশান। এই প্রথমবার সে তার স্বামীকে এভাবে ডাকল। বলেই সে চোখ শক্ত করে বুজে ফেলল, যেন কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। কিন্তু যখন কিছুই হলো না, সে এক চোখ খুলে দেখল নিশানের মুখে একটা প্রশান্তির হাসি। নিশান চেয়ার ছেড়ে উঠে এল, এক হাতে শৈলীর কানের ওপর রাখা হাত সরিয়ে দিল, অন্য হাতে তার ঘামে ভেজা গাল ছুঁয়ে মৃদু স্বরে বলল, দেখলি তো, কষ্টটা খুব কঠিন ছিল না। শুধু একটু সাহস লাগতো। শৈলী লজ্জায় মাটিতে মুখ গুজে ফেলল। নিশান তার হাতটা ধরে বলল, চল, এবার তোর কফি বানিয়ে দে। আজ কিন্তু ছুটি নিয়েছি, আর আমি চাই আমার দিনটা সুন্দর কাটুক। শৈলী হাসল। আপনার দিন সুন্দর কাটানোর জন্য আমাকে শাস্তি দিতে হলো। নিশান কাঁধ উঁচিয়ে বলল, এটাকে শাস্তি বলো না, এটাকে প্রেমের নতুন পার্ট বল। শৈলী এবার আর কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। নিশান তৃপ্তির হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল। চল, দ্রুত এখন কফি বানিয়ে দেয়। শৈলী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, উহু, আপনি অসহ্য। নিশান হাসতে হাসতে বলল, আর তুই আমার প্রশান্তি। ঘরে ঢোকার সাথে সাথে নিশান শার্ট পাল্টে নিয়ে নিচে নামার জন্য উদ্যত হতেই শৈলী মিষ্টি সুরে বলল, ব্ল্যাক কফি খাবেন নিশান ভাই? নিশান থামল। দরজার বাইরে রাখা পাটা ফিরিয়ে এনে মুখ কুঁচকে তাকালো। এমনভাবে নিজের স্ত্রীর দিকে তাকালো যেন সে কোনো ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হয়ে গেছে। সে এতক্ষণ কার জন্য কি করল? এ তো যেই লাউ, সেই কদু। কোনো লাভ হলো না। নিশান শৈলীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকল, চোখে অভিমানের মিশেলে হতাশা। তারপর দুই হাত বুকে বাঁধল আর নিঃশব্দে মাথা নাড়িয়ে বলল, আশ্চর্য, তুই তো একটুও শিখলি না। এই এত কিছু হলো, এত নাটক করলি, আমি এত কষ্ট করে তোকে বোঝালাম, আর তুই আবার। শৈলী ফিক করে হেসে ফেলল। ঠিক আছে ঠিক আছে। ভুল হয়ে গেছে। রাগ করবেন না নিশান ভাই। নিশান এবার সত্যিই আঁতকে উঠল। এই শৈলী। আমার ধৈর্যের একটা সীমা আছে। একদম শেষবার বলছি। শৈলী চটপট পেছনে ফিরে দৌড় দিল রান্নাঘরের দিকে, মুখে চাপা হাসি। আচ্ছা, আচ্ছা। কফি বানিয়ে আনছি, হুবহু আপনার পছন্দের মতো। ঠিক আছে। নিশান ভাই। নিশান কপাল চাপড়ে বসে থাকল।
তারপর আপন মনে বিড়বিড় করল, না, এই মেয়ে আমার জীবন ছোট করে দেবে। আয়ু কমে যাচ্ছে আমার। গতরাতে মা বলছিল বাচ্চা নিতে। না, এখন তো কোনোভাবেই বাচ্চা নেব না। নইলে বাপ হব নাকি মামা হব, সেই কনফিউশনে নিজেই মূর্ছা যাব আমি। ঠিক তখনই রান্নাঘর থেকে শৈলীর খিলখিল হাসির শব্দ এলো, যেন সে নিশানের বিড়বিড় করা শুনেই হাসছে। নিশান হতভম্ব হয়ে গেল। নিজের মাথা ধরে ফিসফিস করে বলল, এই মেয়ে কি টেলিপ্যাথি শিখে ফেলল নাকি? তারপর গম্ভীর মুখে রান্নাঘরের দিকে এগোতে লাগল। শৈলী তখনও হাসতে হাসতে কফির মগে দুধ ঢালছে। নিশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোর হাসিটা একটু কমিয়ে আনো শৈলী। আমি তো রীতিমতো ভয় পাচ্ছি এখন। শৈলী কফির কাপ এগিয়ে দিয়ে চোখ টিপে বলল, ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু অনুমান করছিলাম, আপনি হয়তো ভাবছেন এখনই বড় মার কথা অনুযায়ী বাচ্চা নেওয়া উচিত হবে কিনা। নিশান হা হয়ে গেল। কিভাবে জানলি? শৈলী কাঁধ ঝাঁকালো। আপনার মুখে সব লেখা থাকে নিশান ভাই। নিশান ফুস করে উঠে বলল, শৈলী, আবার? আমি এইমাত্র ঠিক করলাম, আজকের পানিশমেন্ট ডাবল হবে। শিওর থাক। শৈলী হাতজোড় করে মিনতি করল, আহা প্লিজ, আর না। আমি এবার সত্যিই শুধরে যাব। নিশান মুচকি হাসল, দেখা যাক কতদিন টিকতে পারিস। শৈলী মুখ ভেঙচি কাটল, আর নিশান কফিতে চুমুক দিতে দিতে মনে মনে ভাবল, এই মেয়ের সাথে জীবন চালানো আসলেই কঠিন, কিন্তু খুব মিষ্টি। রিমি পার্কের এক কোনায় বসে আছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে পড়েছে মহাবিপাকে। এঙ্গেজমেন্টের পর থেকেই কেন যেন আকাশ তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। কারণটা এখনো বুঝতে পারছে না সে। আকাশ কি তাকে ইগনোর করছে? কিন্তু কেন? তাদের তো আর 1 মাস পরই বিয়ে। এখন যদি এমন আচরণ করে তাহলে কিভাবে হবে? তখনই দূর থেকে ভেসে এলো আকাশের অস্থির কণ্ঠ, রিমি, জান আমার, আমি চলে এসেছি। আহ্লাদে আটখানা হয়ে যাওয়া আকাশের ঢং দেখে মুখ ভেঙচিয়ে জিহ্বা দেখালো রিমি। যান। ঢং দেখে বাঁচি না। ওহো। আকাশ দৌড়ে দৌড়ে এসে একদম রিমির সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে কোনোমতে চোখ উপরে তুলে বলল, খুব বেশি অপেক্ষা করিয়েছি। রিমি রাগ দেখাতে চাইল একটু কথা শোনাতে। অপেক্ষা তো কম করেনি সে। কিন্তু আকাশের ঘর্মাক্ত মুখ আর ক্লান্ত অভিব্যক্তি দেখে মায়া হলো তার। দুদিকে মাথা নাড়িয়ে শান্ত ভঙ্গিতে বলে উঠল, না, বেশি দেরি করনি। আকাশ খুশি হলো। সাথে সাথে নিজের পকেটে হাত ঢুকিয়ে বসে পড়ল রিমির পাশে। পকেট থেকে বের করল একটা বেলি ফুলের মালা। রিমির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, তোমার জন্য। সেদিন দেখছিলাম ওই হতচ্ছাড়া নিশান শৈলীর জন্য নিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম তোমারও হয়তো পছন্দ হতে পারে। এজন্য নিয়ে এলাম। রিমি মুঠো করে হাত বাড়িয়ে দিল। হাতে পরিয়ে দাও। আকাশ খুশি হলো। একগাল হাসি নিয়ে মালাটা রিমির হাতে পরিয়ে দিল। তারপর গর্বিত ভঙ্গিতে বলল, এবার বলো, আমি তোমার কত ভালো ফিয়ন্সে। রিমি চোখ ঘুরিয়ে বলল, উহু, ভালো ফিয়ন্সে না, ঢংবাজ ফিয়ন্সে। আকাশ নাক সিটকালো। তাহলে বিয়ের পর ঢংবাজ স্বামী হবে। তখন তো আর পালানোর উপায় নেই। রিমি হেসে বলল, পালানোর দরকার নেই। বরং তুমি যদি ঠিক মতো আমার দিকে মন দাও, তাহলে আমিই পালাতে দেব না। আকাশ কপট গম্ভীর হয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু এই যে কয়েকদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, এতেই আমার উপর অভিমান। রিমি ভ্রু কুঁচকালো। ব্যস্ত ছিলে? কিসের ব্যস্ততা শুনি? আকাশ চোখ ছোট করে ফিসফিস করে বলল, তোমার জন্য বিয়ের সারপ্রাইজ প্ল্যান করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। রিমি সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? কি সারপ্রাইজ? আকাশ ঠোঁট উল্টে বলল, না, এখন বলবো না। আগে একটা শর্ত দাও। যদি কথা দাও যে পরের 7 দিন কোনো রাগঅভিমান করবে না, তাহলে হয়তো একটুখানি হিন্ট দিতে পারি। রিমি চোখ টিপে বলল, আচ্ছা, দেখি তোমার সারপ্রাইজের ওজন কত। আকাশ মুচকি হেসে রিমির হাতে মালার সুগন্ধ মাখা আঙুলগুলো ধরে বলল, ওজন মাপার দরকার নেই, শুধু ভালোবেসো, তাহলেই সব পাওয়া হয়ে যাবে। রিমি এবার সত্যিই আর কথা খুঁজে পেল না। শুধু আকাশের দিকে একরাশ মায়ভরা চোখে তাকিয়ে থাকল। তারপর সংবিত ফিরে পেয়ে বলল, এখন বলো না, কি সারপ্রাইজ? আকাশ গম্ভীর হয়ে বলল,
ইন্দুরের নানির জন্য স্পেশাল, বিড়ালের কোরমা, চিকার জুস, তেলাপোকার চাটনি, কাঁকড়ার ডাল, পেঙ্গুইনের বিরিয়ানি, কয়লা স্পেশাল কালো ভাত, ঘাসের ভর্তা, ঝিঝি পোকার ফ্রাই, তেঁতুলের জিলাপি, চাইনিজ গোবরের রেসিপি সহ আরো অনেক কিছু। এগুলো আমাদের বিয়েতে তোমার জন্য স্পেশাল ডিশ। জোসনা। রিমি কিছুক্ষণ মুখ কুঁচকে তাকিয়ে রইল। আগে বিশ্বাস করতে চাইছে যে যা শুনল তা সত্যি কিনা, রীতিমতো বমি আসছে তার, ভাবতেই গা গুলিয়ে আসছে। আকাশ চোখ পিটপিট করে তাকালো। রিমি তৎক্ষণাৎ রেগেমেগে একাকার হলো। ও থু। ছি আকাশ। তোমার মতো অসহ্য আমি দুটো দেখিনি। ছি। এগুলো কি ধরনের কথাবার্তা? রুচিটাই নষ্ট করলে। তোমাকে তো আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করা দরকার। ইচ্ছে করছে এখনই আছাড় মেরে নদীতে ভাসিয়ে দিই। আকাশ আরো বেশি গম্ভীর হলো। ভুল বললে হুক বউ, তুমি আমায় আছাড় মারতে মোটেই সক্ষম নও। কারণ তার মূল সংজ্ঞা তুমি জানো না। রিমি মুখ শক্ত করে বলল। জানতেও চাই না। চুপ থাকো। আকাশ দুদিকে মাথা নেড়ে বলে উঠল। উহু, আমি জানাতে চাই। শোনো তবে। রিমি মাথা নাড়ালো। আকাশ নো। আকাশ ঠোঁট টিপে হাসল, তারপর গম্ভীর মুখে বলল। শোনো রিমি, প্রথমত আছাড় হলো এমন একটি ক্রিয়া যা সাধারণত রাগের বশে করা হয়, কিন্তু পরে যার ফলাফল দেখে নিজেকেই কষ্ট পেতে হয়। রিমি চোখ কুঁচকে তাকালো। মানে? আকাশ গলা খাকারি দিয়ে আবার শুরু করলো। মানে হলো, ধরো যদি তুমি তোমার ফিয়ন্সেকে রাগের মাথায় আছাড় দাও, তবে পরে সে যদি উঠে দাঁড়িয়ে পাল্টা আছাড় দেয়, তাহলে সেটাকে বলে রিটার্ন গিফট। রিমি এবার চোখ উল্টাল। আকাশ। থামবে। আকাশ পাত্তা না দিয়ে বলতে লাগলো। শোনো না, আগে অন্যভাবে, আছাড় হলো একটি লাভিং মুভমেন্ট, যা প্রয়োগ করলে সামনে থাকা ব্যক্তি মাটির সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত হয়। রিমি রেগে গিয়ে একটা খোঁচা দিল আকাশের বাহুতে। তোমার এই সংজ্ঞাগুলো শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। সেই প্রপোজ করার দিন থেকে এসব শুনছি। আকাশ গা ঝাড়া দিয়ে বলল। যখন কোনো হবু স্ত্রী তার হবু স্বামীকে আছাড় মারতে চায়, কিন্তু প্রেমের কারণে সেটি করতে পারে না, তখন সেটাকে বলে কল্পিত আছাড়। রিমি এবার সত্যিই দাঁত কিরমির করে বলল। তুমি থামবে, নাকি সত্যি করে আছাড় খাবে? আকাশ নির্দোষ মুখে বলল। তুমি তো আর পারবে না। কারণ তোমার কল্পিত আছাড়েই আমি টিকে যাব। রিমি এবার সত্যিই কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আকাশ হুট করে উঠে পড়ল। আচ্ছা আচ্ছা, আর বলবো না। এখন ফুচকা খেতে চলো। রিমি মাথা ঝাঁকাল। তোমার জন্য বিষ মিশিয়ে দিই। আকাশ হাসতে হাসতে বলল। তাহলে সেটা হবে বিষমাখা ভালোবাসার ফুচকা। আমি খেয়ে নিব। নো প্রবলেম। রিমি একদম থতমত খেয়ে গেল। আকাশ, তুমি একটা অসহ্য পাগল। আকাশ মিষ্টি করে বলল। আর তুমি আমার জীবন। রাত গভীর হয়েছে। নিশান বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। আজ সারাদিনেও সে নিজের বউকে শোধরাতে পারেনি। তাই সে এখন রেগেমেগে বসে আছে। প্রতিজ্ঞা করেছে শৈলীর সাথে কথাই বলবে না। ঘরে ঢুকে পরিস্থিতি বুঝতে পারল শৈলী। মাথা নিচু করে ধীরে ধীরে নিশানের পাশে এসে বসল। নিশান তখনও মুখ শক্ত করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ঠোঁট দুটো আটসাট করে রাখা, যেন সে কোনোভাবেই শৈলীর দিকে তাকাবে না। শৈলী একটু ঝুঁকে তার মুখের সামনে হাত নেড়ে বলল। শুনছেন? কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না নিশান। শৈলী আবারও বলল। এত রাগ করছেন কেন? নিশান ঠান্ডা গলায় বলল। ঘর থেকে বের হ। শৈলী মুখ চেপে হাসল। আরে, আমি তো মজা করে বলেছি। নিশান এবার চোখ সরিয়ে এক ঝলক তাকালো। তাহলে আমারও মজা করে রাগ করা উচিত, তাই না? শৈলী ঠোঁট উল্টে বলল। এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আচ্ছা, আর ডাকবো না ভাই, ঠিক আছে। নিশান গম্ভীর মুখে কিবোর্ডের উপর আঙুল চালালো। বিশ্বাস করব কিভাবে? শৈলী একটু থেমে কাতুকুতু দেওয়ার মতো করে নিশানের বাহুতে আঙুল চালালো। এইভাবে। নিশান একদম নড়ল না। শৈলী এবার সরাসরি নিশানের কোলের ওপর রাখা ল্যাপটপ বন্ধ করে রেখে দিল। কথা বলুন না, প্লিজ। নিশান চোখ ছোট করে তাকালো। তোর তো ভাই ডাকতে কোনো সমস্যা হয় না, তাহলে এখন এত পিড়াপিড়ি কেন? শৈলী একদম বিনয়ের সুরে বলল। এই জন্য যে, আপনি রেগে গেলে আমার কষ্ট হয়। নিশানের ঠোঁট কাঁপল একটু, কিন্তু সে সেটা চেপে রাখল। শৈলী এবার মিষ্টি সুরে বলল।
আমার জন্য এত রাগ করে থাকবেন, তাহলে ভালোবাসা কখন দেখাবেন? নিশান চোখ সরিয়ে নিল, কিন্তু কপালের ভাঁজ একটু কমে এল। শৈলী আরও এগিয়ে এসে দুহাত এক করে বলল, ভালোবাসেন না আমায়? নিশান একদম ধীর কণ্ঠে বলল, তাই তো রাগ করেছি। শৈলী এবার হাসল, তারপর কপট গম্ভীর হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভাই ডাকাটাই চালিয়ে যাই, রাগ করলে তো বোঝা যায় ভালোবাসেন। নিশান তৎক্ষণাৎ তাকিয়ে বলল, শৈলী। শৈলী দ্রুত হাসি চেপে বলল, উফো, সরি সরি, বললাম তো আর ডাকবো না। নিশান এবার সত্যিই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমায় পাগল করে ছাড়বি? দেখবি একদিন আকাশও আমার থেকে সুস্থ আছে। আমিই পাগল হব। শৈলী মিষ্টি করে বলল, আপনার জন্যই তো পাগল আমি। আপনিও না হয় পাগল হলেন, তাতে কি? নিশান এবার সত্যিই হাল ছেড়ে দিল। ল্যাপটপ পাশে সরিয়ে শৈলীর দিকে তাকিয়ে মাথা নাড়ল। তুই জিতলি। শৈলী হাসতে হাসতে বলল, তাই তো। নিশান ভাই। নিশান চোখ বড় বড় করে বলল, শৈলী। শৈলী দৌড়ে পালালো, আর নিশান ল্যাপটপ ছুঁড়ে তার পেছনে তেড়ে গেল। থাকুক না এমন কিছু খুনসুটি। সমাপ্ত। গল্প প্রেমের লালন ছোঁয়া। লেখনীতে অনামিকা তাহসিন রোজা।